তাহলে আমরা আবার শুরু করে দিই, কেমন? ইন্টারাকশনের জন্য দুঃখিত, খুবই দুঃখিত, কারণ হচ্ছে এটা টেকনিক্যাল একটা সমস্যা। ঠিক আছে, এখন ঠিক আছে কিনা বলো? ওকে, এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? সাউন্ড নাই? এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা বলো? সাউন্ড আসতেছে না বলতেছে কেন? এই সাউন্ড ঠিক আছে? এই এখন ঠিক আছে? ঠিক আছে, ওকে। আমরা তাহলে এখন আবার শুরু করে দেই। কেমন? সরি ফর ইন্টারাপশন, যেটা হয়েছিল তার জন্য দুঃখিত। সাউন্ড তো আমার এখানে বরাবর আছে। এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে? ঠিক আছে, ওকে। আমরা তাহলে এখন আবার শুরু করে দেই। আচ্ছা, এখন ঠিক আছে। ওই ইয়ারটা, এই চার্জারের যেটা জায়গা আছে ওটা দিয়ে দাও না, এটা দিয়ে দাও কেন? আচ্ছা, আমরা এখন তাহলে আবার শুরু করে দিই, কেমন? এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছিলাম সেই তো তোমরা নিশ্চয়ই বুঝেছো, কারণ এটাতে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আবার অধিকারের শ্রেণী বিভাগে চলে যায়। রাষ্ট্রবিজ্ঞানীরা অধিকারের যে শ্রেণী বিভাগ এটাতে একমত নন, অর্থাৎ তারা এই অধিকারের শ্রেণী বিভাগের ক্ষেত্রে তারা সবাই একমত হতে পারে নাই। দ্বিতীয়ত, তারা বারকার বলছে যে অধিকারকে 3 ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে স্বাধীনতা, সাম্য এবং সহযোগিতা। যদিও বা এগুলো মুখস্থ করার দরকার নাই, তোমরা সরাসরি এখানে চলে যাবা যে অধিকারকে 2 ভাগে ভাগ করেছেন হচ্ছে বারকার, সরি লাস্কি, অধ্যাপক লাস্কি। লাস্কি 2 ভাগে ভাগ করে সাধারণ অধিকার বলছে, আর কিছু বলছে যে নির্দিষ্ট অধিকার। সাধারণ অধিকার আবার 2 ধরনের, একটা হচ্ছে নৈতিক অধিকার আর একটা হচ্ছে আইনগত অধিকার। আমরা ডিরেক্ট মনে রাখবো যে অধিকারের শ্রেণী বিভাগে অধিকার সাধারণভাবে অধিকার 2 ধরনের, এটা মনে রাখবো। তাহলে অধিকারের যদি জিজ্ঞেস করে যে অধিকার কয় ধরনের, অধিকার সাধারণত 2 ধরনের। অধিকার সাধারণত কয় ধরনের? 2 ধরনের। তাহলে আমরা এটা মনে রাখবো, অধিকার সাধারণত কয় ধরনের? অধিকার 2 ধরনের, ঠিক আছে? হ্যাঁ, অধিকার সাধারণত কয় ধরনের বলো? অধিকার সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে নৈতিক অধিকার আর একটা হচ্ছে আইনগত অধিকার। একটা হচ্ছে নৈতিক অধিকার আর একটা হচ্ছে কি আইনগত অধিকার। তাহলে আমাদের একটা গেল, নৈতিক অধিকার কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে নৈতিক অধিকার কি, এখানে মনে রাখতে হবে উদাহরণগুলো। এখানে মনে রাখতে হবে কি উদাহরণগুলো। বাবুরা দেখো, নৈতিক অধিকার, সমাজের নৈতিকতা বা ন্যায়বোধ থেকে এই অধিকারের জন্ম। সমাজের নৈতিকতা এবং ন্যায়বোধ থেকে। তোমার যদি নৈতিকতা না থাকে, ন্যায়বোধ না থাকে, এগুলো আইন দ্বারা স্বীকৃত নয়, মনে রাখতে হবে এটা। আইন দ্বারা কি নয়? স্বীকৃত নয়, শাস্তিযোগ্য নয়, তবে সামাজিকভাবে লোকনিন্দা হতে পারে যদি কেউ যে নৈতিক অধিকার খর্ব করে। কেউ কারো যদি নৈতিক অধিকার খর্ব করে তাহলে সেটা শাস্তি পাবে না, কিন্তু সামাজিকভাবে নিন্দনীয় বিষয়। তাহলে এই জিনিসটা মনে রাখবো। তাহলে এটার জন্য কোনো আইন নাই, কিন্তু এটা সামাজিকভাবে একটা নিন্দনীয় বিষয়। এবার যদি আমরা বলি, সেটা হচ্ছে তোমার উদাহরণ, ভিক্ষুকের ভিক্ষা পাওয়ার অধিকার, ছাত্রদের কাছ থেকে শিক্ষকের সম্মান পাওয়ার বা শ্রদ্ধা পাওয়ার অধিকার, প্রতিবেশীর কাছ থেকে সহানুভূতি পাওয়ার অধিকার, এবং যে তোমার সন্তানদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার অধিকার। তাহলে সন্তানদের কাছ থেকে পিতামাতার সহযোগিতা পাওয়ার অধিকার, এটা কি ধরনের অধিকার? এটা হচ্ছে নৈতিক অধিকার। কথা বুঝতে পারছো? তাহলে নৈতিক অধিকারের এই উদাহরণগুলো মনে রাখবা, পরীক্ষা এখান থেকে আসে প্রশ্ন। আবার বলছি যে নৈতিক অধিকারের জন্য কোনো আইন নাই, লোকনিন্দা হতে পারে যদি কেউ নৈতিক অধিকার ভঙ্গ করে। যেমন ধরো তুমি তোমার মা বাবাকে দেখাশোনা করতেছো না, তাহলে তোমাকে লোকেরা নিন্দা জানাবে যে তোমার কি সাওয়াল পাওয়াল, হ্যাঁ কোন অঞ্চলের ভাষা এটা, সাওয়াল পাওয়াল বলে যে এটা সাওয়াল পাওয়াল ভালো না, এটা বলে যে
এই চাওয়াল পাওয়াল ভালো না, এটা বলবো হচ্ছে যদি তুমি নৈতিক অধিকার ভঙ্গ করো, তোমার মা বাবাকে তুমি দেখাশোনা না করো। তাহলে এই যে বিষয়টা বললাম যে এখন উদাহরণে এই যে উদাহরণগুলো আছে এটার সাথে আমি কিন্তু আরেকটা উদাহরণ জুড়ে দিয়েছি, এটা মনে রাখবা। তাহলে ভিক্ষুক, এখানে তোমরা অনেক সময় এটা গুলাই ফেলো যে ভিক্ষুক ভিক্ষা পাওয়ার অধিকার যখন বলবে, পাওয়ার অধিকার এটা হচ্ছে তোমার কি নৈতিক অধিকারের মধ্যে পড়ে, বুঝতে পারছো? তাহলে এটা গেল। এবার আসি আইনগত অধিকার। আইনগত অধিকার তিন ধরনের। আইনগত অধিকার কয় ধরনের মনে রাখবা, আইনগত অধিকার তিন ধরনের। আবার বলছি আইনগত অধিকার কয় ধরনের? তিন ধরনের। আইনগত অধিকার তিন ধরনের, এক সামাজিক, দুই অর্থনৈতিক, হ্যাঁ, আর একটা হচ্ছে রাজনৈতিক। তাহলে এই যে রাজনৈতিক যেটা, আর একটা হচ্ছে কি যে তোমার অর্থনৈতিক। তাহলে আমরা আইনগত অধিকার পেলাম কয় ধরনের? তিন ধরনের। এখন পরীক্ষায় যদি আসে অধিকার কয় ধরনের, তুমি কি ডিরেক্ট এটা লিখবা? তুমি কি ডিরেক্ট এটা লিখবা? এটা অধিকার সাধারণত বলবা, অধিকার সাধারণত দুই ধরনের, এক হচ্ছে নৈতিক অধিকার আর একটা হচ্ছে আইনগত অধিকার। আবার আইনগত অধিকারের মধ্যেই হচ্ছে আবার তিন ধরনের, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। তাহলে আইনগত অধিকার মানে কি? আইনগত অধিকার বলতে এখানে কি বোঝাচ্ছে দেখো, যে সংবিধান ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং বাস্তবায়িত অধিকার লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা গ্রহণযোগ্য, রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা রক্ষিত হয়। অর্থাৎ তোমার এই অধিকারগুলো যদি কেউ খর্ব করে, হ্যাঁ, কোন ধরনের অধিকার সেটা আমি বলে দিচ্ছি, এই অধিকারগুলো যদি কেউ খর্ব করে তাহলে তুমি যে কারো বিরুদ্ধে গিয়ে মামলা করতে পারবা। এই যে ধরো এনসিপি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে গিয়ে তাদের উপরে যে হামলা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে মানে আঘাত করা হচ্ছে, তারা কিন্তু এগুলোর বিরুদ্ধে মামলাও করতেছে। কেন? কারণ রাজনৈতিক অ্যাক্টিভিটি করার অধিকার তাদের আছে। তাহলে এটা কোন ধরনের অধিকার? এটা হচ্ছে রাজনৈতিক অধিকার, ঠিক আছে? তাহলে এই যে গেল, এটা গেল। তাহলে যেমন ধরো বাক স্বাধীনতা, শিক্ষা ও চিকিৎসার অধিকার, সম্পত্তির অধিকার, এখানে কিন্তু উভয় ধরনের আছে। হ্যাঁ, সম্পত্তির অধিকার এটা আমার সামাজিক অধিকারের মধ্যে পড়ে, শিক্ষা চিকিৎসার অধিকার এটা আমার হচ্ছে সামাজিক অধিকারের মধ্যে পড়ে, এটা বাক স্বাধীনতা এটা আমার রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে, সামাজিক অধিকারের মধ্যেও পড়ে। তাহলে আইনগত অধিকার কয় ধরনের? এই যে তিন ধরনের। এবার আসে আমরা সামাজিক অধিকার নিয়ে কথা বলবো। কি? সামাজিক অধিকার নিয়ে। সামাজিক অধিকার কি আসলে? সমাজে আমরা যখন বসবাস করি তখন যে মর্যাদা সম্পন্নভাবে বসবাস করার জন্য আমাদের যে অধিকারগুলো লাগে সেগুলোকে আমরা বলি সামাজিক অধিকার। তাহলে সমাজের শান্তিপূর্ণ ও মর্যাদা সম্পন্নভাবে জীবন যাপন করার জন্য আমাদের যে অধিকারগুলো দরকার সেগুলোকে বলে সামাজিক অধিকার, ঠিক আছে? তো মজুরি পাওয়ার, আচ্ছা এখানে প্লাবন বলতেছে মজুরি পাওয়ার অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। চমৎকার। হ্যাঁ, তোমরা অনেক কিছুই জানো যে সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার। আচ্ছা এখানে যেটা দেখো উদাহরণ যেগুলো দিয়েছে, উদাহরণগুলোই আমাদের ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন ধরো জীবন ধারণের অধিকার, সামাজিক অধিকার, চলাফেরার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, চুক্তি সম্পাদনের অধিকার, যেমন ধরো বিয়ে করা, হ্যাঁ, বিবাহ করা, কিংবা আমরা এই জায়গায় আরেকটা বিষয় বলতে পারি সেটা হচ্ছে কি, যেমন ধরো ব্যবসায়িক চুক্তি করা, হ্যাঁ, অথবা যে কারোর সাথে যে কোনো ধরনের চুক্তি করা, সেটা আমার সামাজিক অধিকারের মধ্যে পড়ে। তাহলে বিয়ে করা কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। তো কেউ যদি তোমাকে বিয়ে করতে না দেয় তাহলে তুমি তার নামে গিয়ে একটা মামলা লাগাই দিবে, হ্যাঁ, একটা মামলা লাগাই দিবে, বলবে যে আমাকে বিয়ে করতে দিচ্ছে না। তো এরপর হচ্ছে কি মত প্রকাশের অধিকার। হ্যাঁ, বিয়ে করতে দিচ্ছে না এটা বলার আগে তোমাকে আগে কেউ বিয়ে করতেছে কিনা সেটা দেখতে হবে। এরপর হচ্ছে কি মত প্রকাশের অধিকার, হ্যাঁ, এটাও আমাদের সামাজিক অধিকার। এরপরে সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতির অধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের চোখে সমান অধিকার, পরিবার গঠনের অর্থাৎ বিয়ে করার অধিকার, সাংস্কৃতিক অধিকার, খ্যাতি লাভের অধিকার। ধরো তুমি যে খ্যাতি অর্জনের জন্য, আবার খ্যাতি অর্জনের জন্য ওই যে তোমার ভাইরাল হওয়ার দরকার নাই, খ্যাতি ওইরকম খ্যাতির দরকার নাই, যে খ্যাতি অর্জনের জন্য আবার হচ্ছে তোমার কি সচিবালয় ঘেরাও করার দরকার নাই, বুঝছো? তো খ্যাতি অর্জন করতে হবে কিভাবে? খ্যাতি অর্জন করতে হবে তোমার পরিশ্রমের মাধ্যমে, তোমার মেধার মাধ্যমে, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে অধিকারগুলো বলছে এগুলো সবই হচ্ছে সামাজিক অধিকার, ঠিক আছে?
তো এই অধিকারগুলো সমাজের যে আমরা শান্তিপূর্ণ মর্যাদা সম্পূর্ণভাবে বসবাস করার জন্য আমাদের এগুলো দরকার আছে। যেমন ধরো আমি জীবন ধারণ করতে না পারলে তো এই সমাজে বসবাস করতেই পারবো না, আমি চলাফেরা করতে না পারলে সমাজে বসবাস করতে পারবো না, সম্পত্তি না থাকলে তো সমাজের মধ্যে আমার অবস্থানই থাকবে না, চুক্তি করার অধিকার না থাকলেও সমাজের মধ্যে আমি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে মর্যাদা সম্পূর্ণভাবে বসবাস করতে পারবো না, মত প্রকাশ করতে না পারলে সেই সমাজে তো আমার মরে যাওয়াই ভালো, সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে তো আমি তথ্য উপাত্ত বা বিভিন্ন ধরনের সভা সমিতি কি হচ্ছে না হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো না। এই জন্য এরপরে হচ্ছে কি যে সভা সমিতির অধিকার সেগুলো যদি আমি করতে না পারি তাহলে তো আমি আমার যে নিজস্ব আদর্শ সেগুলো আমি প্রচার করতে পারবো না। আরেকটা হচ্ছে কি ধর্মীয় স্বাধীনতা, এগুলো ধর্ম পালন করতে না পারলে সেই সমাজে তো আমার বসবাস করার দরকার নাই। এতগুলো বলার পেছনে একটাই কারণ, এখান থেকে তোমাদের এমসিকিউ আসে। কি ধরনের এমসিকিউ? বহুপদী এমসিকিউ। যেমন ধরো বহুপদী এমসিকিউ এর মধ্যে বলছে নিচের কোন অধিকারগুলো সামাজিক অধিকার, তখন তোমাকে এগুলো উল্লেখ করতে হবে, ঠিক আছে। এরপরে আসে আমরা রাজনৈতিক অধিকারের মধ্যে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের অধিকারই হচ্ছে রাজনৈতিক অধিকার। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের যে অধিকারগুলো আমাদের পাওয়ার পাওয়ার অধিকার আমাদের আছে, সেই অধিকারগুলোকে আমরা রাজনৈতিক অধিকার, যেমন ধরো স্থায়ীভাবে কোন একটা অঞ্চলে বসবাস করার অধিকার, সেটা হইতে পারে বাংলাদেশের যে কোনো এলাকায়, আমি বাংলাদেশের যে কোনো এলাকায় আমি বসবাস করতে পারবো, এবং যে কোনো এলাকার মধ্যে আমি জমি জমা কিনে আমি সেখানে ঘর বাড়ি তৈরি করারও আমার অনুমতি আছে, রাষ্ট্র আমাকে এটা দিয়েছে। আমি যে কোনো জায়গায়, কিন্তু ভিনদেশী একজন এসে কি আমার দেশে বসবাস করতে পারবে? সেটার জন্য রাষ্ট্রীয় অনুমোদন লাগবে। ভোটাধিকার ও নির্বাচন অংশগ্রহণ, তাহলে দেখো রাজনীতির সাথে সম্পৃক্ত যা আছে এটা কিন্তু আবার তোমরা মনে করো না যে এটা সামাজিক অধিকার মনে হয় না, স্থায়ীভাবে বসবাসের অধিকারটা হচ্ছে রাজনৈতিক অধিকারই। যেমন ধরো তুমি বাংলাদেশ থেকে যদি তুমি সৌদিতে যাও, সৌদি আরবে তুমি স্থায়ীভাবে বসবাস করতে পারবে না, তুমি সেখানে যতই যা কিছু করো না কেন, দিন শেষে তোমাকে বলবে তোমরা বাঙালি, তুমি বাংলাদেশে চলে যাও। এই স্থায়ীভাবে বসবাস করতে পারবে শুধু তুমি তোমার রাষ্ট্রে, এবং এটা তোমার রাজনৈতিক অধিকার। তুমি সেখানে কিছুদিনের জন্য থাকতে পারবে, যেমন ধরো বিদেশের নিরাপত্তা লাভের অধিকার, এটা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার। তুমি ধরো আরব দেশে গেছো বা মালয়েশিয়া গেছো বা সৌদি আরব গেছো বা ইউরোপে গেছো বা আমেরিকা গেছো, সেখানে নিরাপত্তা, ধরো তোমাকে কেউ হত্যা করবে না বা তোমাকে কেউ হুমকি দিবে না, এইটার নিরাপত্তা রাষ্ট্র তোমাকে দিবে, শুধু এটুকুই দিবে, এবং এটাই হচ্ছে তোমার বিদেশে নিরাপত্তা লাভের অধিকার, ঠিক আছে। আর এটা হচ্ছে কি সরকারের সমালোচনার অধিকার, এটা তোমার আছে, সরকারের তুমি সমালোচনা করতে পারবে, সরকার ভালো কাজ করলে এপ্রিসিয়েট করো, সমস্যা নাই, কিন্তু খারাপ কাজ করলে অবশ্যই সমালোচনা করতে পারবে। আবেদন করার অধিকার, আবেদন বলতে কিসের আবেদন? অর্থাৎ সরকারি যে কোনো ধরনের আবেদন, হ্যাঁ, যে কোনো বিষয়ে যে কোনো ধরনের আবেদন, তুমি তোমার এলাকায় একটা রাস্তা চেয়ে তুমি সরকারের কাছে আবেদন করতে পারো, তুমি তোমার এলাকায় একটা ডাস্টবিনের জায়গা চেয়ে সরকারের কাছে আবেদন করতে পারো, তুমি তোমার এলাকার জন্য যে কোনো কিছু তুমি তোমার জন্য সেই আবেদন করতে পারো, সরকারের কাছে তুমি আর্থিক সহযোগিতা চাইতে পারো। এই যে তুমি আবেদন করার অধিকার, চাকরির জন্য আবেদন করো বা অন্যান্য ক্ষেত্রে, যেমন ধরো তোমরা কলেজে ভর্তি হওয়ার সময়ও তো আবেদন করো, এই আবেদন করার অধিকার তোমাকে রাষ্ট্র দিয়েছে, এটা তোমার রাজনৈতিক অধিকার। সরকারি চাকরি লাভের অধিকার, এটা একটু মনে রাখতে হবে, যদি সরকারি উল্লেখ থাকে তাহলে সেটা রাজনৈতিক অধিকার, যদি সরকারি উল্লেখ না থাকে তাহলে সেটা অর্থনৈতিক অধিকার। বুঝতে পারছো? যদি সরকারি উল্লেখ থাকে তাহলে সেটা রাজনৈতিক অধিকার, সরকারি উল্লেখ না থাকলে সেটা তোমার অর্থনৈতিক অধিকার। তাহলে অর্থনৈতিক অধিকার হচ্ছে কোনটা? চাকরি লাভের অধিকার, ঠিক আছে ভাইয়া। সাংবাদিক অধিকার কি রাজনৈতিক অধিকার হবে না? এটা সামাজিক, ওই যে তোমার সামাজিক অধিকার, ওই সাংবাদিকতা করা, ওইটা করে যদি তোমার পেট চালাইতে হয় তাহলে সেটা তোমার অর্থনৈতিক অধিকার। বুঝতে পারছো? এই যে অর্থনৈতিক অধিকারে যায় অভাব অনটন থেকে মুক্তি এবং অর্থনৈতিক নিরাপত্তা লাভের, ওই যে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড কি, মানুষেরা তাদের অভাব দূরীকরণের জন্য যে ধরনের কর্মকাণ্ড করে সেগুলোকে বলে অর্থনৈতিক কর্মকাণ্ড। এই যে মানুষেরা অভাব দূরীকরণের জন্য যে কাজগুলো করতেছে, এই কাজগুলোই মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড। তবে অভাব দূরীকরণের জন্য তোমাকে চুরি চামারি না, অভাব দূরীকরণের জন্য চাঁদাবাজি না, অভাব দূরীকরণের জন্য মারামারি কোনাকুনি দিয়ে একজনের অর্থ আরেকজন আত্মসাৎ করা না। অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে সেটা যেটা বৈধ পন্থায় তুমি তোমার অভাব দূর করার জন্য করতেছো। তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, যে মানুষেরা অভাব অনটন দূর করার জন্য মূলত অর্থনৈতিক নিরাপত্তা লাভের নিমিত্তে যে কাজগুলো করে সেগুলোই অর্থনৈতিক কর্মকাণ্ড, এবং সেইগুলো করার অধিকারই হচ্ছে অর্থনৈতিক অধিকার। যেমন কর্মের অধিকার, চাকরি বাকরির অধিকার, হ্যাঁ। আবার সরকারি চাকরি হলে সেটা কিন্তু রাজনৈতিক অধিকার হয়ে যাবে, ঠিক আছে। উপযুক্ত পারিশ্রমিকের অধিকার, যেমন ধরো নারী হিসেবে আমরা জানি যে যেটা নারীকে ধরো 6 ঘন্টা সেই কাজ করে বেতন দেয় 400 টাকা,
আর হচ্ছে একজন পুরুষ সদস্য, সে কাজ করে কয় ঘন্টা, সেও 6 ঘন্টা কাজ করে, কিন্তু তার বেতন দেয় 600 টাকা। এখন তোমরা বলো এটা এই যে এখানে যে কোন ধরনের সাম্যের অনুপস্থিতি, হ্যাঁ, তখন সেটা বলতে হবে তোমাকে ওই যে তোমার অর্থনৈতিক সাম্যের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এটা অর্থনৈতিক সাম্যের কথা 3য় অধ্যায় থেকে আসছে। যদি এরকম জিজ্ঞেস করে যে এটা কোন ধরনের সাম্যের অনুপস্থিতি লক্ষ্য করা যায়, তাহলে অর্থনৈতিক সাম্য। যদি আবার প্রশ্ন এটা করে যে তোমার কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তখন তোমাকে বলতে হবে সেটা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে সাম্য থেকে, আর একটা প্রশ্ন হচ্ছে অধিকার থেকে। তাহলে যখন প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করবে কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে, তখন তোমাকে এটা বলতে হবে যে এটা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে। তাহলে যদি আবার এটা বলে যে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তখন অর্থনৈতিক অধিকার। যখন বলবে সাম্যের কথা, তখন অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে বলে আমরা এটা উল্লেখ করব। অবকাশ মানে হচ্ছে তোমার ছুটি, হ্যাঁ, অবকাশ মানে কি, ছুটি হবে। ওই যে একদিন ছুটি হবে, এই যে গানটা আছে না, একদিন ছুটি হবে, কিন্তু মানুষের জীবনে ছুটি হয় না। এই যে ছুটির কথা বললাম, অবকাশ লাভের অধিকার, এটা প্রত্যেকটা নাগরিকের আছে এবং এটা নাগরিকের অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। কেন? এই যে ধরো তুমি কাজ করতেছো প্রত্যেকদিন, তোমাকে যদি আমি 12 ঘন্টা কাজ করাই, তাহলে তুমি 12 ঘন্টার মধ্যে তোমাকে 8 ঘন্টা ঘুমাইতে হবে, তাহলে তুমি 4 ঘন্টার মধ্যে বাকি তোমার আর জীবন কই? তো তোমাকে মাঝে মধ্যে ওই চাকরি থেকে কি করাইতে হবে, যে ছুটি দিতে হবে, যে 1 দিন 2 দিন সপ্তাহে। এই যে ধরো সপ্তাহে প্রত্যেকটা চাকরিজীবীর কিন্তু সপ্তাহে 1 দিন করেও হলেও ন্যূনতম বন্ধ আছে। এই যে ন্যূনতম 1 দিন করে হলেও যে বন্ধটা আছে, সেটা হচ্ছে অবকাশ, এটাই হচ্ছে ছুটি, এটা অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। এরপরে আরেকটা আছে হচ্ছে কি প্রতিপালিত হওয়ার অধিকার। ধরো তুমি নিতান্তই গরিব, অসহায়, তোমার কিছুই নাই, তুমি এতটাই গরিব যে তোমার একটা থাকার জায়গাও নাই, তাহলে তোমাকে রাষ্ট্র তোমাকে যেই সাহায্য সহযোগিতা দিবে, অথবা কোনো ধনী ব্যক্তি তোমাকে প্রতিপালিত করবে, সেই অধিকারটুকু তোমার আছে, তাহলে সেটা হচ্ছে তোমার অর্থনৈতিক অধিকার। তাহলে অন্যের দ্বারা পালিত হওয়ার অধিকারকে বলা হচ্ছে প্রতিপালিত হওয়ার অধিকার। ঠিক আছে? তো অবকাশ অনুপমের বাবার মতোই হয় সবার। আচ্ছা, এরপরে তাহলে এখানে সিয়াম আহমেদ কি এখনো ওই লাস্কির কথাই থেকে গেছো নাকি? আচ্ছা, এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি শ্রমিক সংঘ গঠনের অধিকার। ওই যে লেবার অর্গানাইজেশন, এই লেবার অর্গানাইজেশন গুলো গঠন করার অধিকার আছে, এটা অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। তাহলে অর্থনীতির সাথে সম্পর্কিত যেমন কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ক্ষতিপূরণ লাভের অধিকার। এই যে ধরো যারা বিমান দুর্ঘটনায় মারা গেছে, পাইলট থেকে শুরু করে শিক্ষার্থী এবং শিক্ষক যারাই মারা গেছে, তারা সবাই কর্মক্ষেত্রে মারা গেছে। এই যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, তারা এই জায়গায় ভাতা পাবে, মানে টাকা পাবে সরকার থেকে, এটার অধিকার আছে এবং এটা অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। কারণ যারা মারা গেছে তাদের জীবন তো আমরা চাইলে ফিরিয়ে দিতে পারবো না, বরং যারা আহত হয়েছে তাদেরকেও রাষ্ট্রের কি যে যথাযথভাবে তাদেরকে বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি ধরনের অধিকার? অর্থনৈতিক অধিকার। তাহলে প্রশ্ন এভাবে আসতে পারে, যদি প্রশ্ন আগে না হয়ে থাকে, যদি রিসেন্টলি প্রশ্ন করে, তাহলে এটা বলবে যে তোমার যারা মাইলস্টোনে আহত হয়েছে বা নিহত হয়েছে, তাদের যে তোমার অর্থনৈতিক ক্ষতিপূরণ লাভের অধিকার, এটা কোন ধরনের অধিকার? উদ্দীপকে এটা দিতেই পারে, অথবা উদ্দীপকে আরেক অন্যভাবে দিবে। মাইলস্টোনে এটা যেহেতু সেন্সিটিভ বিষয়, অন্য একটা উদাহরণ দিল, তখন এটা অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। তাহলে আমরা অধিকারের যে শ্রেণী বিভাগ আমরা জানলাম, অধিকার এগুলো সবগুলো আইনগত অধিকারের মধ্যে পড়ে, সামাজিক, রাজনৈতিক এবং কি অর্থনৈতিক। এরপরে আমরা যাই অধিকার কোন কোন বিষয় আসলে অধিকারকে রক্ষা করে। রক্ষাকবচ বলতে কি বোঝায় আসলে? অধিকারের রক্ষাকবচ হলো এমন কিছু সাংবিধানিক, আইনগত, সামাজিক ব্যবস্থার মাধ্যমে নাগরিক অধিকার সুরক্ষিত কার্যকর করা। সহজ করে বললে, যেসব উপায় নাগরিক অধিকারকে নিরাপদ রক্ষা করে তাকে বলে অধিকারের রক্ষাকবচ। এরপরে হচ্ছে অধিকারের প্রধান রক্ষাকবচ হচ্ছে আইন। প্রধান রক্ষাকবচ গুলো, তার মধ্যে প্রধান রক্ষাকবচ হচ্ছে আইন। আইন হচ্ছে অধিকারের প্রধান রক্ষাকবচ। তাহলে অধিকারের প্রধান রক্ষাকবচ আমরা এটাও জানলাম। তো এটা স্বাধীনতারও রক্ষাকবচ, মনে রাখবা, আইন হচ্ছে স্বাধীনতারও প্রধান রক্ষাকবচ। তাহলে আইন স্বাধীনতা এবং হচ্ছে অধিকারী উভয়েরই প্রধান রক্ষাকবচ। আইনের মাধ্যমে অধিকারের স্বীকৃত সুরক্ষা নিশ্চিত হয়। অপরাধীকে শাস্তির বয়ে অধিকারের লঙ্ঘন রোধ করা যায়। এই আইনই অধিকারের সবচেয়ে শক্তিশালী রক্ষাকবচ। দ্বিতীয়ত হচ্ছে গণতন্ত্র। যেখানে গণতন্ত্র নাই, সেখানে মানুষেরা তাদের নিজেদের কথা বলতে পারে না, যার কারণে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়। তাহলে যেখানে গণতন্ত্র নাই, যেমন ধরো কিমের দেশে গিয়ে, এখানে জান্নাত কিম একজন আছে, জান্নাত কিম কি আজকে যুক্ত হয়েছে? একটু কমেন্টস করো তো দেখি। জান্নাত কিম হচ্ছে ওই কিম জং উনের ছোট বোন আর কি। সে মাঝে মধ্যে ক্লাসে আসে, তো সে মাঝে মধ্যে কমেন্টও করে, এটা ভালো দিক যে নিয়মিত ক্লাসে থাকে। তো সেই মাঝে মধ্যে
মানে সে যে বাংলাদেশে আছে সে তো গণতন্ত্রের স্বাদ পাচ্ছে, মানে অন্তত সরকারকে গালি দিতে হচ্ছে ইউসুফ সরকার খারাপ কাজ করতেছে, তদারকি করতেছে না, ছাত্রদের পরীক্ষা পিছাই দিচ্ছে, এই যে বিষয়গুলো, একদিনে 2টা পরীক্ষা দিচ্ছে, এই যে তোমাদেরকে তোমরা যে এত গুজবে কান দাও তার একটা আমি 2টা উদাহরণ বলি। সেটা হচ্ছে, প্রথম গুজব হচ্ছে মাইলস্টোনের ঘটনায় কতজন মারা গেছে এটা নিয়ে একটা গুজব ছড়াই দিছে, এবং এটা নিয়ে অনেক লাফালাফি হয়েছে। এরপরে দ্বিতীয় গুজব হচ্ছে কি যে একই দিনে 2টা পরীক্ষা। তো এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে ঠিক আছে, কিন্তু একই দিনে কাদের পরীক্ষা এটা না জেনে 2টা পরীক্ষা এটা মেনে নিয়ে সবাই আন্দোলন শুরু করে দিয়েছে, মানে পুরুষ তো লেখালেখি, হ্যাঁ উপদেষ্টা হ্যান ত্যান। তো আসল বাস্তবতা ভিন্ন। মিডিয়া আমাদেরকে, ওই যে আমি বললাম একটা কথা আমি আমার পেজে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে মিডিয়া আমাদেরকে যা দেখায় তা হচ্ছে অর্ধসত্য। অর্ধসত্য নিয়ে লাফানো যাবে না। আমি তোমাদেরকে বলি, পরামর্শ দেই, সেটা হচ্ছে মিডিয়া নিয়ে স্টাডি করা, এটা অনেক বড় একটা স্টাডি। হ্যাঁ, মিডিয়া অনেক বড় একটা বিষয়, এবং মিডিয়ার ক্ষেত্রে যেটা হয় তারা হচ্ছে অর্ধসত্য প্রচার করে। অর্ধসত্য মানে কি? অর্ধসত্য মানে হচ্ছে যে তারা পুরোপুরি সত্য প্রচার করবে না। ঠিক আছে, মাইলস্টোনে মারা গেছে, হ্যাঁ, মানুষ বলতেছে, মিডিয়া বলতেছে যে লাশ গুম করছে, আচ্ছা ঠিক আছে লাশ গুম করছে, কিন্তু তথ্য কার? এই যে লাশ যে গুম করছে বলতেছে, যে তথ্য কার বলতেছে? মিডিয়া তখন বলবে কি যে শিক্ষার্থীদের মতেই হচ্ছে লাশ গুম হয়েছে। আচ্ছা, শিক্ষার্থীরা বলতেছে, শিক্ষার্থীরা কার থেকে শুনছে? আরো তো, এটা হচ্ছে অর্ধসত্য। দ্বিতীয় আরেকটা বিষয় শুনলি, সেটা হচ্ছে কি মিছিলে পুলিশ গুলি করেছে। মিছিলে কি পুলিশ গুলি করেছে, এই যে মিছিলে পুলিশ গুলি করেছে এটা সত্য, কিন্তু এটা অর্ধসত্য। মিছিলে পুলিশ গুলি করেছে বলতে এখানে মিছিলে বলতে ছাত্রদেরকে তো গুলি করে নাই, পুলিশ গুলি করছে উপরের দিকে। তো মিডিয়া হেডলাইন দিছে মিছিলে পুলিশের গুলি, তো পুলিশের গুলি হয়েছে। তো তো এইভাবেই হচ্ছে মিডিয়াগুলো আমাদেরকে অর্ধসত্য প্রচার করে। অর্ধসত্য নিয়ে লাফানোর দরকার নাই, সুতরাং আগে বুঝতে হবে। ঠিক আছে, তো কিম আছে কি? কিম আছে? কিম মনে হয় আজকে নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখানে যে বিষয়টা বললাম, হ্যাঁ, এই যে গণতন্ত্র হচ্ছে অন্যতম রক্ষা কবচ। কিমের দেশে গণতন্ত্র নাই। এখন কিমের দেশে যদি আমি পরীক্ষা ফিসাইতে বলি, হ্যাঁ, কিমের দেশে যদি আমি বলি যে পরীক্ষা ফিসান, হ্যাঁ, পরীক্ষা কি ফিসান, আমাদের ভালো লাগতেছে না, আমরা পরীক্ষা দিব না, হ্যাঁ, তো কিম বললো যে এদেরকে আগে গুলি করো, হ্যাঁ, এরা দেশের নিয়ম মানতে চায় না। তো কিমের দেশে হচ্ছে গণতন্ত্র নাই, সুতরাং সেখানে জনগণের কোনো ক্ষমতাও নাই, জনগণের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষারও কোনো প্রতিফলন নাই। কিম যেভাবে চাইবে সেভাবে হবে। এটা হচ্ছে জনগণই শাসন ক্ষমতার উৎস, গণতন্ত্র। এই জন্য জনগণ যেভাবে চাইবে সেভাবে হবে, সুতরাং সেখানে অধিকারও রক্ষা পাবে। তাহলে অধিকারের অন্যতম রক্ষা কবচ হচ্ছে গণতন্ত্র। তবে প্রধান রক্ষা কবচ হচ্ছে কি আইন। যেখানে আইন নাই সেখানে মানুষের কোনো অধিকারও নেই, স্বাধীনতাও নেই। সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনগণ নিজের অধিকার নিজেই রক্ষা করতে পারে। গণতন্ত্র মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা, শাসন ব্যবস্থা। সংবিধানের মধ্যে মৌলিক অধিকারের ঘোষণা। আমরা জানি যে আমাদের যে সংবিধান আছে সেখানে 26 থেকে 47 ক, এই যে তোমরা মাঝে মধ্যে সচিবালয় ভাঙার যে ঘোষণা দিয়ে মাঝে মধ্যে সচিবালয়ের সামনে জড়ো হও, এইটাতে করে কি হয়? হ্যাঁ, এটাতে করে হচ্ছে তোমার জনগণের যে রাইট টু অ্যাসেম্বলি সেটা প্রকাশিত হয়। অর্থাৎ যে কোনো ধরনের বিক্ষোভ করা, সমাবেশ করা, এগুলো কিন্তু সাংবিধানিক অধিকার। বুঝতে পারছো? তো সাংবিধানিক অধিকার যত বেশি হবে, যেমন ধরো আমরা আমাদের দেশের যে সংবিধান আছে সেখানে বললাম যে 26 থেকে 47 ক, এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকারের সমাবেশ। এখন যদি 26 থেকে 47 ক না হয়ে 26 থেকে যদি 50 হয়, তাহলে আরো কয়টা বাড়ছে? 3টা বাড়ছে না অধিকার? হ্যাঁ, 3টা বাড়ছে কিনা? তো 3টা যে বাড়ছে এটা আমাদের অধিকারকে বাড়াচ্ছে কিনা? অবশ্যই অধিকারকে বাড়াচ্ছে, কারণ মৌলিক অধিকারের মধ্যে এমন অধিকার দেওয়া হবে না যে অধিকারগুলো আমাদের অধিকারকে খর্ব করে। তাহলে মৌলিক অধিকার সংবিধান সন্নিবেশিত থাকলে তা বাধ্যতামূলক ভাবে পালন করা হয়, এবং সংবিধান ভঙ্গ হলে নাগরিক আইনের দ্বারস্থ হতে পারে। আইনের শাসন, যে দেশে আইনের শাসন নাই সেখানে মানুষেরা তাদের ন্যায্য অধিকার পায় না। ন্যায্য অধিকার অনেক বড় একটা ব্যাপার, কারণ হচ্ছে ন্যায্য অধিকার যে দেশে নাই সেখানে মানুষেরা অধিকার পায় ঠিকই, কিন্তু তাদের ন্যায্য অধিকার পায় না। ন্যায্য অধিকারটা কি? যেমন ধরো এই মুহূর্তে তুমি পড়াশোনা করেছো, পড়াশোনা করে ভালো একটা চাকরি তোমার দরকার, এখন সেই চাকরিটা পাওয়া হচ্ছে তোমার ন্যায্য অধিকার। এখন যদি তুমি পড়াশোনা করেছো, আরেকজন পড়াশোনা করে নাই, সে কোটা নিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, তাহলে সেখানে তুমি তোমার ন্যায্য অধিকার পাচ্ছ না। তাহলে সংবিধানের যখন হচ্ছে মৌলিক অধিকারগুলো লেখা থাকবে যে যে তোমার এই অধিকারগুলো জনগণকে দিতেই হবে, তখন জনগণ ন্যায্য অধিকার বুঝে পাবে। সংবিধানের মৌলিক অধিকার থেকেই মূলত যে তোমার সজল আকন্দ বলছে যে মন খারাপ হলেই মিসাইল ছাড়ে। আমেরিকা যে রিসেন্টলি ওই যে ইরানের মধ্যে হ্যাঁ, আহসান আহমেদ মুন্না স্যার তাইলে আমাদের পিটাই কেন? এগুলো তো আমাদের অধিকারের ভিতর পড়ে না। এই যে দেখো, এই যে তোমাদের মানে সীমাবদ্ধতা, মানুষের মানে আমারও সীমাবদ্ধতা আছে, আমি এটা বলছি না, আমি সব জানি। সীমাবদ্ধতা হচ্ছে এটাই যে কোন কাজটা করা যাবে, কোন কাজটা যাবে না,
এই যে ধরো তুমি বলতেছো পিটাই কেন, এখন তুমি গিয়ে ব্লক করে দিছো রাস্তা, ওই রাস্তা যাতায়াত করে 10,000 মানুষ, তোমরা গিয়ে বসছো 10 জন। এখন 10 জনের জন্য 10,000 মানুষের ভোগান্তি সহ্য করবে নাকি 10 জনকে এখান থেকে তুলে দিবে? পুলিশ তো রিকোয়েস্ট করে প্রথমে যে আপনারা চলে যান, হ্যাঁ মানুষের কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে। হ্যাঁ, তুমি রাইট টু অ্যাসেম্বলি মানে কি? এই যে স্বাধীনতার চর্চা, আমরা গত ক্লাসে স্বাধীনতা পড়ছি, যে তুমি এমন স্বাধীনতার চর্চা করতে পারবে না যে স্বাধীনতা আরেকজনের, যে তোমার কি অধিকারকে খর্ব করে, আরেকজনের স্বাধীনতাকে করবে। তোমার যেমন রাইটস আছে যে তুমি অ্যাসেম্বলি করো, তুমি বিক্ষোভ করো, সমাবেশ করো, অধিকারের জন্য তুমি মিছিল করো, আরেকজনেরও রাইটস আছে যে সেই যথাসময়ে বাসায় পৌঁছাবে, সেই রাস্তা দিয়ে যাবে, সেই প্রপার্টি শুধু তোমার এককভাবে না, সমগ্র জনগণের প্রপার্টি, প্রত্যেকের অধিকারের কথা চিন্তা করতে হবে। এখন তুমি মেজরিটি যদি চায় যে না আমরা রাস্তা বন্ধ করে দিব, তাহলে সেটা ফাইন, ওকে, রাস্তা ব্লক করে দাও। হাসিনার সময় মেজরিটি চাইছে বলেই তো এতগুলো আন্দোলন সফল হয়েছে, তাই না? তো যদি মেজরিটি না চাইতো তাহলে কি আন্দোলন সফল হতো না? তাহলে মেজরিটি একটা ম্যাটার এখানে, গণতান্ত্রিক রাষ্ট্রে শুধুমাত্র সেটাই সফল হয় যেটা মেজরিটি চায়। আর যদি মেজরিটি না চায় তাহলে হবে না। তো তুমি 10 জন 20 জন স্টুডেন্ট নিয়ে যদি সচিবালয় ঘেরাও করো তাহলে তো তোমাকে পিটাবে, এটা খুব স্বাভাবিক না? তো এখানে আসে আবার আমরা, সেটা হচ্ছে কি, সংবিধানের মৌলিক অধিকার বাড়লে, অধিকারের আইনের শাসন প্রতিষ্ঠা হলে মানুষেরা তাদের ন্যায্য অধিকার পাবে। আইনের শাসন না থাকলে অধিকার কেবল কাগজের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। আইনের শাসন না থাকলে কেবল কি তোমার কাগজের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। এই যে ধরো তোমরা যারা আন্দোলন করছে আর কি, যে তারা কি করছে, তারা হচ্ছে তোমার উপদেষ্টাদেরকে তোমার ঘেরাও করে রেখে দিছে, বিশেষ করে মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে। তো তারা ঘেরাও করে রেখে দিছে। উপদেষ্টারা কি ছাত্রদেরকে মেরে বের হয়েছে? হয় না। কিন্তু তারা চাইলে তো ওইখানে লাঠিচার্জ করতে পারতো, কাঁদানো গ্যাস ছুড়তে পারতো, আর্মি ব্যবহার করতে পারতো। কারণ হচ্ছে তারা উপদেষ্টা, তারা হচ্ছে বাংলাদেশের মানে সবার উপদেষ্টা। এখন তারা শুধুমাত্র অল্প কয়েকজনের কথাই যদি তারা ওইখানে বন্দী হয়ে যায়, তাহলে তাদেরকে বের করে আনাটা প্রশাসনের দায়িত্ব। তো তো এগুলো অনেক বিষয় আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। শুধু একটা ফ্যাক্টর নিয়ে তোমরা যদি চিন্তা করো যে না এটা খুবই অন্যায় হয়েছে, তাহলে কিন্তু হবে না। বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে বিচারকরা, ওই যে বিচার বিভাগের মূল কাজ হচ্ছে কি, দুষ্টের দমন, সৃষ্টের প্রতিপালন, অর্থাৎ দুষ্ট লোকদেরকে দমন করবে এবং সৃষ্ট লোক বা ভালো লোক যারা আছে তাদেরকে প্রতিপালন করবে। এটা হচ্ছে তোমার বিচার বিভাগের মূল কাজ। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে বিচার বিভাগ যদি স্বাধীনভাবে যদি বিচার করতে পারে, তাহলে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। আর যদি যথাযথভাবে বিচার বিভাগ নিরপেক্ষভাবে বিচার করতে না পারে, তাহলে বিচার বিভাগ কখনো যে তোমার স্বাধীনভাবে বিচার করতে না পারলে জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হবে। এতে নাগরিক অধিকার কার্যকরভাবে রক্ষা পায় যদি বিচার বিভাগ কি হয়, স্বাধীন হয়। জনগণের সজাগ দৃষ্টি, জনগণ যদি সবসময় কি থাকে, সজাগ থাকে। যেমন ধরো এই যে লাস্কি বলছে, এই কথাটা মনে রাখবে, এটা এমসিকিউতে আছে। লাস্কি বলছে জনগণের সজাগ দৃষ্টি অধিকারের অতন্ত্র প্রহরী। এটা কার কথা? অধ্যাপক লাস্কির কথা। তাহলে জনগণ যতদিন সজাগ থাকবে, জনগণ যতদিন তার অধিকার নিয়ে, ন্যায্য অধিকার নিয়ে যে তোমার সজাগ থাকবে, ততদিনই তার অধিকার কেউ খর্ব করতে পারবে না। আর একটা হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ, সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন বুঝো তো, সেপারেশন ভাগ করে দেওয়া। যেমন ধরো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ যখন ভাগ করে দিবে, তো বিচার বিভাগ তো এমনিতে কি হয়ে যাবে, বিচার বিভাগ এমনিতেই স্বাধীন হয়ে যাবে। তো বিচার বিভাগ স্বাধীন হওয়া মানে কি, যে মানুষেরা তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে। ঠিক আছে, এই জিনিসটাও এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতাটা একটা তোমার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সজল আকন্দ বলছে বিরতি দেন স্যার। কেন, কেউ মেসেজ দিছে নাকি ইনবক্সে? এবার আসে হচ্ছে এরপরে আমাদের দায়িত্বশীল সরকার। সরকার যদি দায়িত্বশীল না হয় তাহলে কিন্তু কথা আসতে বলতে বলো না, যে তাইলে হচ্ছে দায়িত্বশীল সরকার না হলে তাহলে কিন্তু কখনো তাদের যে নাগরিকদের যে অধিকার, সেই অধিকার মানুষেরা পাবে না। তাহলে দায়িত্বশীল সরকারও থাকতে হবে, গণমাধ্যমে স্বাধীন হতে হবে। কারণ ওই যে দেখো, মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়ার জন্য অনেকে যেমন লাভ আছে, ঠিক একইভাবে গণমাধ্যমের স্বাধীনতাও দরকার, যাতে মিডিয়ার মধ্যে যে তোমার যে দুর্নীতি, তারপরে হচ্ছে তোমার কোন ধরনের অন্যায় অবিচার যদি সংঘটিত হয়, এতে করে সরকার অনেক সময় জবাবদিহিতা করে। যেমন ধরো মিডিয়া গিয়ে উপদেষ্টাকে জিজ্ঞেস করবে না যে উপদেষ্টা সাহেব আপনাকে কেন ছাত্ররা বন্দি করে রাখছে, তো উপদেষ্টা বলবে যে আমি ছাগল মার্কা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যার কারণে আমাকে ছাত্ররা বন্ধ করে রাখছে। হ্যাঁ, তো রাতের 3টায় আমি সিদ্ধান্ত দিয়েছিলাম, ছাত্ররা আমাকে বন্দি করে রাখছে। এটা খুব স্বাভাবিক। তো মিডিয়াকে এই প্রশ্নটা করতে দিতে হবে, তাই না? তো তারা যদি রাতের 3টায় ছাগল মার্কা সিদ্ধান্ত নেয়, তাহলে ছাত্ররা তাদেরকে বন্দি করে রাখবে। তারা এই যে মিডিয়ার যে স্বাধীনতা, এটাও থাকতে হবে, জনগণের প্রতিবাদ করার স্বাধীনতা, এটাও থাকতে হবে। সব মিলে যদি থাকে, ক্ষমতা যদি কেন্দ্রের মধ্যে না থাকে, বিকেন্দ্রীকরণ হয়,
স্থানীয় পর্যায়ে যদি জনগণ তাদের ন্যায্য অধিকার পায়, স্থানীয় প্রশাসন বলতে তুমি গত ক্লাসে বলছিলাম ইউনিয়ন পরিষদ, এরপর হচ্ছে তোমার জেলা উপজেলা পরিষদ এবং হচ্ছে জেলা পরিষদ, এরা এগুলো যদি শক্তিশালী হয়, যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার ন্যায্য অধিকার পাবে। ঠিক আছে, ওকে ভাইয়া হাফিজ শব্দের মতো পড়ান স্পিডে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে, এরপরে টপিক হচ্ছে আমাদের বিশ্বায়ন ও নাগরিক। এখানে বিশ্বায়ন ধারণাটা নিয়ে আমাদের একটু স্টাডি করতে হবে। বিশ্বায়ন, যে ইংরেজি থেকে যেটাকে আমরা বলি গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশন গ্লোবাল ভিলেজ হিসেবে বিবেচিত করা হয়। অর্থাৎ পৃথিবী হয়ে গেছে এখন আগের মতো পৃথিবী হয়েছে তোমার, এখানে এটাকে গ্লোবাল ভিলেজ বলছে হচ্ছে মার্শাল ম্যাকলুহান। প্রথম মার্শাল ম্যাকলুহানই মূলত গ্লোবাল ভিলেজ বলছে। ঠিক আছে, মার্শাল ম্যাকলুহান মনে রাখবো, এখানে লেখা আছে কিনা আমি দেখি, যে মার্শাল ম্যাকলুহান, এই যে দেখুন মার্শাল ম্যাকলুহান প্রথম যে গ্লোবালাইজেশন টার্মটা ব্যবহার করতে গিয়ে বলছে যে পৃথিবী এত সংকুচিত হয়ে গেছে, এটা একটা গ্রামে পরিণত হয়ে গেছে। গ্রাম মানে বুঝো তো, গ্রাম মানে হচ্ছে যে একটা গ্রামের মধ্যে এই যে তুমি তোমার গ্রামে এক প্রান্তে দাঁড়িয়ে তোমার বন্ধুকে ডাকতেছে, ওই অমুক আমি এই এলাকায় আছি, তুমি চলে আসো। তোমার বন্ধু ওই এলাকা দিয়ে তোমার গ্রামে চলে আসছে, মানে তোমার জায়গায় চলে আসছে। তার মানে কি, যেমন আমরা এক গ্রামের মধ্যে থেকে আমরা মুহূর্তের মধ্যে পরস্পরের যোগাযোগ রক্ষা করতে পারি, পৃথিবী এখন তার চেয়েও ছোট। এই যে আমি এখানে বসে আমি আমেরিকায় থাকা আমার বন্ধুর সাথে কথা বলতেছি, আমি এখানে বসে ইন্ডিয়াতে থাকা আমার বন্ধুর সাথে কথা বলতেছি, আমি এখানে বসে আরব দেশে থাকা আমার ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে কথা বলতেছি। এই যে পৃথিবীতে যে সংকুচিত হয়ে যাচ্ছে, তোমরা যে পরস্পরকে মেসেজ দাও, যে কম্বলের নিচে শুয়ে মেসেজ দিচ্ছ, বইয়ের পাতার মধ্যে রেখে মেসেজ দিচ্ছ, এই যে গ্লোবালি তোমরা এখন কানেক্টেড হয়ে গেছো নেটওয়ার্কের মাধ্যমে, এটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ। এবং এর ফলে নাগরিক অধিকারের ধারণাগুলোও কিন্তু কি হচ্ছে, বিকশিত হচ্ছে। যে বাংলাদেশে আন্দোলন হয়েছে, তার প্রভাব গিয়ে পড়ছে হচ্ছে সিরিয়ায়। বাংলাদেশে আন্দোলন হয়েছে, সেটার প্রভাব গিয়ে পড়ছে বেলুচিস্তানে। বাংলাদেশে আন্দোলন হয়েছে, সেটার প্রভাব গিয়ে পড়ছে মণিপুরে। বাংলাদেশে আন্দোলন হয়েছে, সেটার প্রভাব গিয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ায়। কেন? কারণ হচ্ছে সারা পৃথিবী এখন ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, এবং পৃথিবী হয়ে গেছে একটা গ্রাম, এবং এই গ্রামের থ্রুতে পৃথিবীর সব মানুষেরাই পরস্পরের সাথে যুক্ত, এবং এর কারণেই মূলত সারা পৃথিবীর মানুষেরা এখন তাদের অধিকারের প্রশ্নে আপোষহীন, যে আমাকে এই অধিকার দিতে হবে। তো এই জন্য পৃথিবী যেহেতু সংকুচিত হয়ে গেছে, বিশ্বায়নের মূল কথা হচ্ছে বাণিজ্য নীতি এবং কৌশল অবলম্বন। অর্থাৎ এক দেশের বাণিজ্য অপর দেশের বাণিজ্যের সাথে যুক্ত হওয়ার, কিংবা বাণিজ্যের ক্ষেত্রে কোন রকম বাধা নিষেধ আরোপিত না হওয়া যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন সম্পর্কে মার্টিন এলব্রু তার ইন্ট্রোডাকশন টু গ্লোবালাইজেশন বইয়ের মধ্যে, এই বইটা কিন্তু অনার্সেও পড়ানো হয়। হ্যাঁ, তো অনার্সে আমরাও পড়ছি, এই বইটা অনার্সের মধ্যেও পড়ানো হয়। এই অনার্সে এলব্রুর যে বইটা, মার্টিন এলব্রু, তার ইন্ট্রোডাকশন অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু গ্লোবালাইজেশন, বিষয় হলো একটি সামগ্রিক সম্প্রদায়ের মধ্যে বিশ্ববাসীকে নিয়ে আসা। অর্থাৎ একটি সাম্প্রদায়িক, মানে একটি সামগ্রিক সম্প্রদায়, অর্থাৎ পৃথিবী হয়ে গেছে এখন একটা সম্প্রদায়, প্রত্যেকটা মানুষই এখন পরস্পরের সাথে যুক্ত। মার্শাল ম্যাকলুহান এটাকে গ্লোবাল ভিলেজ হিসেবে আখ্যায়িত করেছেন। এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল যে কথাটা বলছে, আইএমএফ বলছে যে বিশ্বায়ন সম্পর্কে তিনি 4টি মৌলিক দিক প্রকাশ করেছে। অর্থাৎ বাণিজ্যও বিশ্বায়ন, তোমার বিনিয়োগ করা, এবং পুঁজিও বিনিয়োগ, অবাধ চলাচলের ব্যবস্থা করা, দেশান্তর ও মানুষের চলাচল, এবং জ্ঞানের প্রসার লাভ করা। যেমন ধরো বাণিজ্য, তাহলে আমরা মুদ্রা তহবিল থেকে, আইএমএফ থেকে কি জানলাম? আইএমএফ থেকে আমরা জানলাম যে বিশ্বায়ন আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে। যেমন ধরো এখন বাসায় বসে অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে, তো এতে করে কি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতেছে, অনলাইনে বিক্রি হচ্ছে। এখন তুমি বাসায় বসে তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, তুমি অর্ডার দিয়ে দাও, বিরিয়ানি চলে আসবে। আবার কেউ আমার কথায় মনে করার দরকার নেই যে টাকা পয়সা খরচ করার দরকার নাই, তো তোমরা অনলাইনে বিরিয়ানি অর্ডার দিয়ে, যেমন ধরো তোমার মন চাচ্ছে তুমি একটু শীতল হাওয়ার মধ্যে একটু বিরিয়ানি খাবে, তো তুমি অনলাইনে বসে, তো সে তো ব্যবসা করতেছে, তুমিও না তোমার স্বাদ মেটাচ্ছ, কিন্তু সে তো ব্যবসা করতেছে, তাহলে তার বাণিজ্যের প্রসার করতেছে। পুঁজি এবং বিনিয়োগের অবাধ চলাচল করতেছে। দেখো পুঁজি এবং বিনিয়োগ, এখন বাংলাদেশে বসে মালয়েশিয়ায় ইনভেস্ট করতেছে, বাংলাদেশে বসে বেগমপাড়ায় ইনভেস্ট করতেছে আমাদের দেশের পলিটিশিয়ানরা। বেগমপাড়া বুঝো তো, হ্যাঁ, আর আমেরিকা এবং কানাডা এই দেশগুলোতে বেগমপাড়া আছে, সেখানে তারা ইনভেস্ট করতেছে, টাকা ওইখানে ইনভেস্ট করতেছে। তাহলে যে পুঁজির বিনিয়োগের অবাধ চলাচল হচ্ছে, এবং দেশান্তর ও মানুষের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। দেখো দেশান্তর মানে হচ্ছে কি, মাইগ্রেশন, যেটা অর্থাৎ আমাদের দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে, মাইগ্রেশন। আবার অন্যান্য অঞ্চল থেকেও এই এলাকার মধ্যে আসতেছে। এই যে মাইগ্রেশনটা হচ্ছে, মুহূর্তের মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে গ্লোবালাইজেশনের ফলে হচ্ছে।
এটা আইএমএফ বলতেছে। আর একটা হচ্ছে কি জ্ঞানের প্রসার হচ্ছে। তো তাহলে আমরা তিনটা, এই যে জ্ঞানের প্রসার মানে কি, তোমরা এখন ইউটিউব থেকে ফেসবুক থেকে, এই যে ফেসবুকে বসে বসে তোমরা পড়তেছো, এটা গ্লোবালাইজেশনেরই তো ফল, তাই না? গ্লোবালাইজেশনের মাধ্যমেই দূরশিক্ষণ হচ্ছে, মানে টেলিমেডিসিন হচ্ছে, তোমরা আইসিডি তে পড়ছো নিশ্চয়ই। তাহলে এই যে বিষয়গুলো আমি বললাম যে বিশ্বায়নের ফলে কি কি হচ্ছে, আমরা তাহলে চারটা জিনিস আইএমএফ এর এটা মনে রাখবো। একটা হচ্ছে বাণিজ্যের প্রসার করতেছে, বিনিয়োগের অবাধ চলাচল হচ্ছে বা হচ্ছে পুঁজির অবাধ বিনিয়োগ, অবাধ চলাচল, মানুষের স্থানান্তর গমনাগমন বা মাইগ্রেশন হচ্ছে বেশি, আর একটা হচ্ছে শিক্ষার প্রসার ঘটতেছে। চারটা জিনিস আবার বলছি, বাণিজ্যের প্রসার ঘটতেছে, পুঁজির বিনিয়োগের যে প্রসার সেটা ঘটতেছে, এবং মানুষের চলাচল বা মাইগ্রেশন বা স্থানান্তর হচ্ছে, আর একটা হচ্ছে কি শিক্ষার প্রসার ঘটতেছে। ওকে, ইন্ট্রোডাকশন টু গ্লোবালাইজেশন কোন বিষয়ে জাহিন আসছে এতক্ষণ পরে, বলতেছে কোন বিষয়ে চলতেছে, এটা পুরোনীতি চলতেছে। এবার আসি নাগরিক তত্ত্ব অধিকার। নাগরিক তত্ত্ব অধিকার কি? তত্ত্ব অধিকার বলতে আমরা আসলে কি বুঝি? আমি গত ক্লাসে একটা জিনিস বলছিলাম, গত ক্লাসে না, এটা আমি একটা হচ্ছে পেইড বেসের না ক্লাস নেওয়ার সময় একটা স্টুডেন্ট জিজ্ঞেস করতেছিল যে আমি আসলে এটা কিভাবে সহজ করে মনে রাখবো। তত্ত্ব অধিকার জিনিসটা কি আসলে? তত্ত্ব অধিকার বলতে তত্ত্বের অবাধ প্রবাহ এবং নাগরিকদের যে জানার যে অধিকার, সেটাই হচ্ছে তত্ত্ব অধিকার। তো তত্ত্ব অধিকার কেন তৈরি করা হয়েছে, এটার লক্ষ্য উদ্দেশ্য কি? তত্ত্ব অধিকার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা, অর্থাৎ দুর্নীতি কমিয়ে আনা, এবং দুর্নীতি কমিয়ে আনার মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ করা। অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে কি তথ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্যই মূলত তথ্য অধিকার আইন প্রবর্তন করা হয়েছে। তথ্য অধিকার এটা একটা আইন, তাহলে তথ্য অধিকার নাগরিকের এখন বর্তমানে এটা নাগরিকের রাজনৈতিক অধিকার, মনে রাখবেন। তাহলে তথ্য অধিকার কি ধরনের অধিকার বাবুরা? তথ্য অধিকার হচ্ছে নাগরিকের রাজনৈতিক অধিকার, মনে থাকবে। তথ্য অধিকার কি ধরনের অধিকার? তাহলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা মানবাধিকার, তবে আমাদের মনে রাখতে হবে এটা একটা রাজনৈতিক অধিকার, ঠিক আছে? জাতিসংঘ প্রতিষ্ঠা লগ্নে সাধারণ পরিষদে তথ্যের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণা করা হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মধ্যে 19 বলা হয়েছে প্রত্যেকেরই মতামত পোষণ করা এবং মত প্রকাশ করার অধিকার আছে। তাহলে ইউনিভার্সাল ডিক্লারেশন মানে কি? মানবাধিকারের যে ঘোষণা, হ্যাঁ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস তোমার 1966 এর অনুচ্ছেদে তোমার কি বলা হয়েছে, যে তোমার বলা হয়েছে কি প্রত্যেকের মতামত প্রকাশ করার, এটা ইয়া হবে 1948 হবে, ঠিক আছে? 1948 হবে। এটা 66 কেন আসছে আমি জানি না। তো 19 যে প্রত্যেকেরই মতামত পোষণ করা এবং প্রকাশ করার অধিকার আছে, অর্থাৎ হচ্ছে যে তোমার প্রত্যেকে তার নিজস্ব চিন্তা এবং তত্ত্ব প্রচার করার অধিকার আছে। তাহলে এটা কি ধরনের অধিকার? এটা একদিকে মানবাধিকার, অন্যদিকে তত্ত্ব অধিকার। যেটা খ্রিস্টপূর্ব খ্রিস্টের অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 60 থেকে 27 সময়কালে জুলিয়াস সিজারের আমলে মূলত মানুষের তত্ত্ব জানার অধিকারকে প্রতিষ্ঠিত করা হয়। তাহলে কার আমলে তত্ত্ব অধিকারের ধারণার জন্ম হয়? জুলিয়াস সিজার, তোমরা নাম শুনে থাকবে, জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার যে সময়ে যীশু খ্রিস্টের জন্মেরও আগে, যীশু খ্রিস্টের জন্মের 60 থেকে 27 খ্রিস্টপূর্বাব্দে এই জুলিয়াস সিজারের সময়ে নাগরিক তত্ত্ব অধিকার, যেমন ধরো 1765 থেকে 67 সালে ফিনিশীয় রাজনীতিবিদ ও দার্শনিক এই সাইডিনিয়াস ফিনল্যান্ডের ওকাকেলু শহর থেকে তথ্যপ্রাপ্তির অধিকার সূচনা করেন এবং তথ্য অধিকার আইন প্রথম। তাহলে প্রথম সুইডিশ পার্লামেন্টের মধ্যে প্রথম যে তোমার আইন পাস হয়। তাহলে পৃথিবীতে কোথায় প্রথম, কোন পার্লামেন্টে তথ্য অধিকার আইন পাস হয় সেটা একটু আমাকে বলো। যে প্রথম কোন পার্লামেন্টে তথ্য অধিকার আইন পাস হয় সেটা একটু আমাকে বলো। তাহলে সুইডিশ পার্লামেন্ট মানে হচ্ছে সুইডেনের পার্লামেন্টে, ওকে? সুইডিশ পার্লামেন্ট মানে হচ্ছে সুইডেনের পার্লামেন্টে প্রথম তথ্য অধিকার আইন পাস হয়। এরপরে আমরা সুইডেনের এই আইনটি 200 বছর পরে 1963 সালে যুক্তরাষ্ট্রে, এবং এরপরে পর্যায়ক্রমিক ভাবে। তাহলে বাংলাদেশে এই আইন পাস হয়েছে 2009 সালে। কত সালে? 2009 সালে, মনে রাখবা। তথ্য অধিকার আইন বাংলাদেশে পাস হয়েছে কত সালে? 2009 সালে। বাকিগুলো দরকার নাই। তাহলে প্রথমটা মনে রাখবা, প্রথম হচ্ছে তথ্য অধিকারের ধারণা জুলিয়াস সিজারের সময়, এবং জুলিয়াস সিজারের সময়টা হচ্ছে কখন? খ্রিস্টের জন্মেরও 60 থেকে 27 এই সময়ে, এই যে দেখো 60 থেকে 27 এই সময়ে, এবং হচ্ছে পরবর্তীতে এই যে তোমার সুইডিশ পার্লামেন্টে, অর্থাৎ সুইডেনের পার্লামেন্টে, সুইডিশ পার্লামেন্টের মধ্যেই প্রথম তোমার 1763 সালে এটা হয়, এবং বাংলাদেশে 2009 সালে এই তথ্য অধিকার আইন পাস হয়। এরপরে আমরা যাই বাংলাদেশের তথ্য অধিকার আইন। বাংলাদেশের তথ্য অধিকার আইন 2009 সালের 6 এপ্রিল তথ্য অধিকার আইন পাস হয়। তথ্য কমিশন গঠন। তথ্য কমিশনের 3 জন সদস্য থাকবে বলছে। কয়জন? তথ্য কমিশনের 3 জন সদস্য থাকবে বলছে। একটু দেখো, তথ্য অধিকার আইনের জন্য তথ্য কমিশন, অর্থাৎ 2 জন তথ্য কমিশনার সমন্বয়ে একজন প্রধান এবং 2 জন কি সহকারী তথ্য কমিশনার। তাহলে টোটাল কয়জন? 3 জন। তাহলে একজন প্রধান, তার সাথে 2 জন সহকারী, 3 জন হচ্ছে তথ্য কমিশনের দায়িত্বে থাকবে। আর বাকিগুলো দরকার নাই।
তো তথ্য কমিশনের প্রধান নির্বাহী হবেন, তথ্য কমিশনার এই বাকিগুলো দরকার নেই। তথ্য প্রদান বাধ্যতামূলক নয়, যেগুলো যে তথ্যগুলো প্রকাশ বাধ্যতামূলক নয়, আমি তোমাদেরকে সংক্ষেপে কয়েকটা জিনিস বলি। যেমন সেন্সিটিভ যে তথ্যগুলো আছে, তোমরা এটা বই থেকে পড়বা, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো আমার পক্ষে এটা সম্ভব নাও হইতে পারে। আমি তোমাদেরকে বলি কয়েকটা জিনিস, যেমন ধরো আর্মিদের তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয়, সরকারের গোপন নথি প্রকাশ বাধ্যতামূলক নয়, তুমি একটা উপন্যাস লিখছো বা কবিতা লিখছো সেটা প্রচার বাধ্যতামূলক নয়, অথবা হচ্ছে তুমি অন্যান্য কোন একটা যেটা গোপনীয় তোমার ব্যক্তিগত জীবনের সেগুলো প্রকাশ বাধ্যতামূলক নয়, এই বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আজান দিচ্ছে। আচ্ছা, এই যে তোমরা এটা তোমাদের নিজেদের বইয়ে পড়বা, ঠিক আছে। এটা তোমরা এমনি নিজেরা মার্ক করে রাখো, তোমরা নিজেরা ক্লাস শেষ হয়ে গেলে তোমরা বইয়ে পড়বা। তথ্য অধিকার আইনের তথ্য প্রাপ্তির অনুরোধ আছে, এটা নিয়ে আমরা পরে আসতেছি, যে তথ্য প্রদান পদ্ধতি নাগরিক কর্তব্য থেকে আমরা ইয়ার পরে শুরু করব। তথ্য অধিকার আইন তোমাদেরকে যখন আমি ফাইল দিব তখন তোমরা এটা থেকে পড়ে নিবা, ঠিক আছে। ক্লাস শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে ফাইল দিলে তথ্য অধিকার আইনটা তোমরা নিজেরাই পড়ে নিবো এখান থেকে। তথ্য প্রাপ্তির কিছু সময়কালের ব্যাপার আছে, সেটাও আমি তোমাদেরকে লিখে দিব, সমস্যা নাই। নাগরিক কর্তব্যের ধারণা, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তোমাদেরকে আমি সেটা লিখে দিব, যে তথ্য প্রাপ্তি কতদিনে দিতে হবে না হবে, সেটা নাগরিক কর্তব্যের ধারণা আমরা নামাজের পরেই পড়বো, ঠিক আছে। তাহলে নামাজের ব্রেক থাকলো, নামাজের পরে আমরা আবার শুরু করব। তোমাদের নামাজের ব্রেক হচ্ছে 15 মিনিট, আমরা আবার 7টায় শুরু করব, ঠিক আছে। 7টায় আমরা আবার শুরু করব, এরপর আধা ঘন্টা পড়বো, এরপরে তোমাদের ইকোনমিক্স এর ক্লাস শুরু হবে। 7টায় শুরু করব, আমরা আবার 7টায় শুরু করব, ঠিক আছে। হ্যাঁ, 7টা 30 পর্যন্ত আমার সিভিক্স ক্লাস চলবে, ঠিক আছে, এরপরে ইকোনমিক্স ক্লাস।
আবারও অনেকে যুক্ত হয়েছে, সবাইকে আবারও একবার স্বাগত। এবং আমরা আবার ফিরলাম আর কি, ঠিক আছে। কিনা বলো, সাউন্ড যদি প্রবলেম হয় তাহলে তো ঠিক করতে হবে। সাউন্ড কি প্রবলেম হচ্ছে কি? আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শুরু করবো, দাঁড়াও। ওয়েট, সাউন্ড ডিস্টার্ব করতেছে আর কি একটু করে। এখন ঠিক আছে? সাউন্ড এখন ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে। ওকে, এখন আমরা কথা বলি তাহলে। সাউন্ড কমাইয়া সাউন্ড বাড়াই দেন। আচ্ছা, হ্যাঁ, বাড়াই দিছি, এখন ঠিক আছে। ওকে, এখন দেখো, আমরা হচ্ছে লাস্ট এখানে যে নাগরিকতার তত্ত্ব অধিকার পড়ছিলাম। এই তত্ত্ব অধিকারের কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলি। তত্ত্ব প্রদান পদ্ধতি, যেটা যখন কেউ তত্ত্বের জন্য আবেদন করে, তত্ত্ব অধিকারের লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি কমিয়ে আনা।
কারণ কি, যে তথ্যের গোপনীয়তা দুর্নীতি বাড়ায়। তথ্যের গোপনীয়তা কি বাড়ায়? যদি তথ্য গোপনীয় করা হয়, গোপন করা হয়, তাহলে দুর্নীতি বাড়বে। যেমন ধরো কোন একটা প্রতিষ্ঠানকে সরকার 100 কোটি টাকা দিল, এখন এই প্রতিষ্ঠান এই 100 কোটি টাকা কি করতেছে না করতে, মানে কি করতেছে না করতেছে, সরকার সবসময় তদারকি করতে পারে না। তো সরকার যেহেতু সবসময় তদারকি করতে পারে না, তো জনগণ সেটার তদারকি চাইতে পারে, এবং এটার জন্যই তথ্য অধিকার আইনটা প্রণয়ন করা হয়েছে 2009 সালে। ওকে, এখান থেকে একটা এমসিকিউ তোমরা পাবেই। তো তথ্যের জন্য যখন আমরা আবেদন করি, আমরা যে কোনো প্রতিষ্ঠানে তথ্যের জন্য আবেদন করতে পারবো, সরকারি, বেসরকারি, আধা সরকারি, যে কোনো সাহিত্য যে কোনো প্রতিষ্ঠানে আমরা তথ্যের জন্য আবেদন করতে পারবো, তবে কিছু নিয়ম মেনে। তথ্য পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে, এটা তোমাদের আইনের মধ্যে বলা আছে। এগুলো তোমরা এর আগের টপিকে আছে, তোমরা ওইগুলো রিডিং পড়বা, ঠিক আছে? তবে আমি কয়েকটা জিনিস, এই যে তুমি যখন আবেদন করবা, আবেদন করলে একক প্রতিষ্ঠান হলে, একক প্রতিষ্ঠান মানে বুঝো তো, মানে অন্য কোনো শাখা নাই, সেরকম হলে তো তথ্য প্রদান করবে হচ্ছে অনধিক 30 কার্য দিবসের মধ্যে। তাহলে হচ্ছে দেখো, তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষ, অর্থাৎ অন্য কোনো একাধিক ইউনিট না থাকলে, তাহলে যে যদি তোমার একাধিক ইউনিট না থাকে তাহলে 20 কার্য দিবস, যদি একাধিক ইউনিট থাকে, যেমন ধরো একক প্রতিষ্ঠান হলে 20 কার্য দিবস, যদি ধরো যে এগুলোর শাখা আছে তাহলে সেটা 30 কার্য দিবসের মধ্যে তোমাকে তথ্য প্রদান করবে। বুঝতে পারছো কিনা? যদি দিতে পারবে না, মানে অপারগ হয়, যে তথ্য দিতে পারবো না, তাহলে 10 কার্য দিবসের মধ্যে তোমাকে জানাবে। তাহলে দেখো, তুমি আবেদন করছো, এখন একক প্রতিষ্ঠান যদি হয়, এটা একটা প্রতিষ্ঠান, তাহলে 20 কার্য দিবসের ভিতরে দিবে। যদি ওই প্রতিষ্ঠানের একাধিক শাখা থাকে তাহলে 30 কার্য দিবসের ভিতরে দিবে। যদি এই প্রতিষ্ঠানগুলো তথ্য দিতে না পারে তাহলে তোমাকে 10 দিনের ভিতরে জানাই দিবে। এরপরে হচ্ছে কি, যে তোমার কোনো ব্যক্তির জীবন মৃত্যুর সাথে যদি সম্পর্কিত হয়, যে অবশ্যই তথ্য এই মুহূর্তে লাগবে, মানে এই মুহূর্তে না পেলে কোনো ধরনের বিপদ বা কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে, তখন সেই ক্ষেত্রে কি হবে? তখন সেই ক্ষেত্রে হচ্ছে 24 ঘন্টার ভিতরে তথ্য সরবরাহ করতে হবে। 24 ঘন্টার ভিতরে তথ্য সরবরাহ করতে হবে। তাহলে দেখো, আবার বলছি, তাহলে একক প্রতিষ্ঠান হলে 20, তোমার একাধিক প্রতিষ্ঠানের শাখা থাকলে সেটা হচ্ছে 30 কার্য দিবস। যদি তথ্য দিতে না পারে, মানে এই প্রতিষ্ঠানগুলো তথ্য দিতে না পারলে তোমাকে সেটা লিখিতভাবে জানাবে 10 দিনের ভিতরে, মানে 10 কার্য দিবস। কার্য দিবসটা উল্লেখ করতে হবে, কারণ কার্য দিবস আর দিবস আলাদা জিনিস। কার্য দিবস মানে হচ্ছে অফিস চলতেছে এরকম হতে হবে। আর যদি কারো জীবন মৃত্যু, গ্রেপ্তার, কারাগার হইতে মুক্তির এরকম ব্যাপার থাকে, তাহলে 24 ঘন্টা বা একদিনের ভিতরে তোমাকে দিতে হবে, প্রাথমিক তথ্য সরবরাহ করবে। আবার যদি তথ্য পাওয়ার জন্য, ধরো তথ্যের জন্য তুমি যে আবেদন করছো সেই তথ্য অনেক পেজের একটা তথ্য, তাহলে এই পেজগুলো তো আর ওই প্রতিষ্ঠান দিবে না, তো পেজের টাকা তোমাকে দিতে হবে। তো তথ্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যদি কোনো টাকা দরকার হয়, ধরো 2টা পেজ লাগবে, 2টা পেজের জন্য হচ্ছে 5 টাকা লাগবে, হ্যাঁ 5 টাকা, এটা যে লাগবে 5 টাকা, এটা উল্লেখ করে দিতে হবে 5 কার্য দিবসের মধ্যে। তাহলে দেখো, মূল্য নির্ধারণ করবে যুক্তিসঙ্গতভাবে। 2টা পেজের জন্য আমার থেকে 100 টাকা চাইতে পারবে না। তাহলে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যদি তথ্য পাওয়ার জন্য আমরা আবেদন করি, সেই প্রতিষ্ঠান যদি আমাকে তথ্য দেওয়ার জন্য মূল্য চায়, তাহলে সেটা অবশ্যই 5 কার্য দিবসের ভিতরে আমাকে জানাই দিবে। তাহলে আমি কোনো একটা প্রতিষ্ঠানে আবেদন করব তথ্যের জন্য, যদি একক প্রতিষ্ঠান হয় ওই প্রতিষ্ঠান আমাকে 30 দিনের, তোমার 20 দিনের ভিতরে দিবে, 20 কার্য দিবসের ভিতরে। যদি একাধিক শাখা থাকে তাদের, তাহলে আমাকে 30 কার্য দিবসের ভিতরে যে কোনো তথ্য দিবে, সরবরাহ করবে। যদি কারো জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত ব্যাপার হয়, যে তথ্য না পেলেই তাকে গ্রেপ্তার করা হবে, তাহলে সেক্ষেত্রে এটা 24 ঘন্টার ভিতরে তথ্য দিতে হবে। আর যদি তথ্যের জন্য কোনো মূল্য পরিশোধ করতে হয়, তাহলে মূল্যের বিষয়ে আমাকে জানাবে 5 কার্য দিবসের ভিতরে। আর তথ্য যদি তারা দিতে না পারে, তাহলে 10 কার্য দিবসের ভিতরে সেটা আমাকে জানিয়ে দিবে। ওকে ওকে ওকে, আমরা এবার আসি এর পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে কি, যে এবার কথা হচ্ছে কি, তথ্য যদি না দেয় কি হবে? তথ্য না দিলে তুমি ওই প্রতিষ্ঠানের নামে তথ্য কমিশনে কি করবে? প্রতিষ্ঠানের নামে তথ্য কমিশনে আপিল করবে। তাহলে কেউ যদি তথ্য না দেয়, তাহলে তথ্য কমিশনে তুমি কি করবে? তথ্য কমিশনের ওয়েবসাইটে গিয়ে কমিশন বরাবর তুমি আপিল করবে। তাহলে তথ্য কমিশন নিজে বাদী হয়ে মামলা করবে। তাহলে তথ্য না দিলেও কি খাইতে হবে? মামলা খাইতে হবে। আর এই মামলা তোমার থেকে চালাইতে হবে না, চালাবে কে? তথ্য কমিশন, মানে সরকারবাদী মামলা। ওকে, এবার আসি আমরা,
নাগরিক কর্তব্যের ধারণা নিয়ে আমরা কথা বলি। নাগরিক কর্তব্য বলতে আসলে কি বোঝায়? কর্তব্য বলতে করণীয় কাজকে বোঝায়, মানে যেটা করা আমার উচিত, যেটা আমার করা উচিত সেটাই হচ্ছে কর্তব্য। এবং কর্তব্যের বিষয়ে বলতে গিয়ে ম্যাকেনজি কি বলছে দেখো, ম্যাকেনজি বলছে যে কর্তব্য হলো এমন এক ধরনের বিশেষ কাজ যা আমাদের পালন করা উচিত। তাহলে ম্যাকেনজির এই কথাটা আমরা মুখস্থ করে ফেলবো। কি করে ফেলবো? এটা আমরা মুখস্থ করে ফেলবো, কারণ কর্তব্য কাকে বলে যখন আসবে তখন আমরা এটা লিখবো। ঠিক আছে, কর্তব্য যা কাকে বলে যখন জিজ্ঞেস করবো তখন আমরা এটা লিখবো, ম্যাকেনজির এই কথা যেটা পালন করা উচিত। তাহলে এমন এক ধরনের বিশেষ কাজ যা আমাদের পালন করা উচিত। অধ্যাপক আগারওয়াল একটা কথা বলছে, যে আগারওয়াল বলতেছে যে কর্তব্য হলো একটি সমাজ ও রাষ্ট্রের সদস্যদের প্রতি এক ধরনের বাধ্যবাধকতা, মানে কাইন্ড অফ ডিউটি। কাইন্ড অফ কি? ডিউটি। তাহলে কর্তব্য হচ্ছে যে তোমার অব্লিগেশন, হ্যাঁ, যে ডিউটি ইজ অ্যান অব্লিগেশন টু এ মেম্বার অফ সোসাইটি অর স্টেট, অর্থাৎ রাষ্ট্রের বা সমাজের একজন সদস্য হিসেবে আমাদের কোনো একটা কাজ করার বাধ্যবাধকতাই হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে কর্তব্য হচ্ছে এটা বাধ্যবাধকতা, মানে যে কাজটা আমাদের করা উচিত। তাহলে এটা হচ্ছে মূলত কর্তব্যের ধারণাটা। তাহলে কর্তব্য ইংরেজি হচ্ছে ডিউটি, এবং ডিউটির ক্ষেত্রে ম্যাকেনজি বলছে যে যেটা আমাদের পালন করা উচিত, আবার আগারওয়াল বলতেছে যে যেটা হচ্ছে অব্লিগেশন বা হচ্ছে বাধ্যবাধকতা আছে সেটাই হচ্ছে কর্তব্য। কর্তব্যের ধারণায় আরো যারা ব্যাখ্যা করেছেন তার মধ্যে লাস্কি আছে, অধ্যাপক লাস্কি বলছে কি, যে কর্তব্য বলতে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝায়। অর্থাৎ হচ্ছে যে সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য, সমাজ এবং রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য আমরা যে কাজগুলো করি বা করে থাকি সেগুলোই হচ্ছে আমাদের কর্তব্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি তোমাদের যেহেতু ইকোনমিক্স ক্লাস আছে। এখানে দেখো যে রাষ্ট্রবিজ্ঞানী হবহাউস কি বলছে দেখো, আমার যদি ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার থাকে তাহলে অপরের কর্তব্য হচ্ছে আমাকে প্রয়োজন মতো জায়গা ছেড়ে দেওয়া। তার মানে হচ্ছে যেটা একজনের কর্তব্য সেটা আরেকজনের অধিকার। তাহলে অধিকার এবং কর্তব্য একই মুদ্রার এপিঠ ওপিঠ। যেমন ধরো তুমি একটা গাছ রোপণ করছো, এই গাছ থেকে তুমি তখনই ফল পাবে যদি এই গাছে তুমি পরিচর্যা করো। তাহলে পরিচর্যা করাটা তোমার কর্তব্য, ওই গাছের ফলটা হচ্ছে তোমার অধিকার। কথা বুঝতে পারছো? তাহলে অধিকার এবং কর্তব্য একই মুদ্রার এপিঠ ওপিঠ। অধ্যাপক হবহাউস এই কথাটাই বলেছেন। তাহলে অধ্যাপক হবহাউস তোমার কথাগুলো বইয়েই শোভা পায়, বাস্তবে এসবের কিছু হয় না। আচ্ছা, নাগরিকের দায়িত্ব, একজন নাগরিকের যা করণীয় তাই কর্তব্য। আচ্ছা, এখানে রাষ্ট্রবিজ্ঞানী হবহাউস যে কথাটা বলছে এটা অনেক সময় এমসিকিউ তে আসে, এটা মনে রাখবে, এমসিকিউ তে আসে। ওকে, তাহলে পথ চলার ক্ষেত্রে এটা মনে রাখবা। বাংলাদেশের সংবিধানে 21 নম্বর ধারার 1-এর উপঅনুচ্ছেদে বলছে কি, যে তোমার সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা, এগুলো প্রত্যেক নাগরিকের কর্তব্য। তাহলে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নাগরিক কর্তব্যের বিষয়ে বলা আছে? 21-এর উপধারা 1-এ। মনে রাখবা, এমসিকিউ থাকতে পারে। তাহলে যেটা একজনের কর্তব্য আর একজনের সেটা অধিকার। আবার কর্তব্যের শ্রেণী বিভাগে যায়। কর্তব্যের দুই ধরনের কর্তব্য, একটা হচ্ছে নৈতিক কর্তব্য আর একটা হচ্ছে আইনগত কর্তব্য। ওই যে অধিকারের মতোই অনেকটা। অধিকার যেমন আমরা নৈতিক এবং আইনগত বলছিলাম, তো এখানেও সেরকম। যেমন নৈতিক কর্তব্যের মধ্যে রয়েছে ভিক্ষুককে ভিক্ষা প্রদান করা। তাহলে নৈতিক কর্তব্যের মধ্যে কি রয়েছে? ভিক্ষুককে ভিক্ষা প্রদান করা। তাহলে ভিক্ষুক ভিক্ষা পাওয়ার অধিকার নৈতিক অধিকার। আবার ভিক্ষুককে ভিক্ষা প্রদান করা হচ্ছে কর্তব্য, এটা। দ্বিতীয়ত হচ্ছে দারিদ্র ও অসহায় ব্যক্তিদের সাহায্য করা, বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এগুলো হচ্ছে নৈতিক কর্তব্য। এগুলো না করলেও তোমাকে কেউ বাধা দিবে না, কোনো ধরনের জোর জবরদস্তি করবে না। এগুলোর জন্য কোনো আইনও নাই, এগুলোর জন্য কোথাও কোনো কিছু বলাও নাই। তাহলে কর্তব্যের ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, এই যে নৈতিক কর্তব্যের বিষয়টা আমরা জানলাম। তাহলে নৈতিক কর্তব্যের বিষয়টা জানছি আমরা। নৈতিক কর্তব্যের পরে আমাদের বিশেষ করে হচ্ছে তোমার আইনগত কর্তব্য আছে। আইনগত কর্তব্য আবার কয়েক ভাগে বিভক্ত, আমরা সেটাতেই যাচ্ছি। আইনগত কর্তব্য, তাহলে আমরা প্রথমে জানলাম হচ্ছে কর্তব্য দুই ধরনের। কর্তব্য কয় ধরনের? কর্তব্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নৈতিক আর একটা হচ্ছে কি আইনগত। এখন আমরা আইনগত করতেছি। রাষ্ট্রের প্রতি আনুগত্য, কর প্রদান, ভোট প্রদান, এইসব এগুলো আবার ডিভাইডেশন হয়েছে, ভাগ করা হয়েছে। আইনগত কর্তব্যকে আবার ভাগ করা হয়েছে। আইনগত কর্তব্যের প্রধান প্রকার হচ্ছে সামাজিক সামাজিক কর্তব্য। ঠিক আছে, প্রথম হচ্ছে কি সামাজিক কর্তব্য। সামাজিক কর্তব্য কি আসলে? সামাজিক কর্তব্যের আমি কয়েকটা উদাহরণ বলি। এখানে স্লাইডটা মিসিং হয়ে গেছে, আমাদের টাইপিস্ট যিনি আছে, আমি ঠিক করেই দিব এটা তোমাদেরকে। সামাজিক কর্তব্যের মধ্যে যে কর্তব্যগুলো আছে, যেমন ধরো হচ্ছে সামাজিক
বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করা, যেমন পরিবার গঠন করা বা বিয়ে করা এবং সেগুলো পরিচালনা করা, এবং এর পাশাপাশি হচ্ছে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং সেগুলোতে অংশগ্রহণ করা, যেমন ধরো বিয়ের অনুষ্ঠান সেখানে যাওয়া, মাহফিল চলতেছে, মিলাদ হচ্ছে বা পূজা হচ্ছে সেগুলোতে যাওয়া, এগুলো হচ্ছে সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। এবং এর পাশাপাশি সমাজের যে মানে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে মানুষের পাশে থাকা হচ্ছে সামাজিক কর্তব্য, এবং সন্তানদের সামাজিকভাবে গড়ে তোলা এটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে, এটা একটু মনে রাখবা। তো আইনগত কর্তব্যের মধ্যে সামাজিক কর্তব্য হচ্ছে কি, যে আইনগত কর্তব্য আমি বলতেছি প্রথমটা হচ্ছে কি সামাজিক কর্তব্য। এটা স্লাইডটা মিসিং হয়েছে, যার কারণে আমি তোমাদেরকে লিখেই বলতেছি। এর মধ্যে একটা উদাহরণ ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা, হ্যাঁ, সুশিক্ষিত এবং হচ্ছে সংস্কৃতিবান এবং রুচিশীল ভাবে গড়ে তোলা সন্তানদের, এটা হচ্ছে সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। তো অনুষ্ঠানে যাওয়া এটাও সামাজিক কর্তব্য, এবং হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠান পালন করা, গঠন করা, এগুলো সামাজিক কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থনৈতিক কর্তব্য কি, এবার আমরা সেটাতে যাব। অর্থনৈতিক কর্তব্যের মধ্যে হচ্ছে নিয়মিত কর প্রদান করা, মনে রাখবা। টাকা মানে কর মানে বুঝো তো, টাকা দেওয়া, কাকে? রাষ্ট্রকে দেওয়া। তাহলে কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনার জন্য নাগরিককে কর প্রদান থেকে শুরু করে আর্থিক সাহায্য, রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজে আর্থিক সহায়তা দেওয়া, এগুলো অর্থনৈতিক কর্তব্য। দুর্যোগকালে দান সৎকা করা, এগুলো অর্থনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে অর্থনৈতিক কর্তব্যের যে উদাহরণগুলো এখানে আছে সেই উদাহরণগুলো তোমরা একটু পড়বা, মনে রাখার চেষ্টা করবা। এরপরে আছে হচ্ছে রাজনৈতিক কর্তব্য। রাজনৈতিক কর্তব্যের মধ্যে কি, রাষ্ট্রের আইন মান্য করা, সততার সাথে ভোট প্রদান করা, ওই যে 500 টাকা মানে 500 টাকা নিয়ে ভোট দেওয়া না, যে যিনি যোগ্য তাকে ভোট দেওয়া, এটাই হচ্ছে তোমার রাজনৈতিক কর্তব্য। রাজনৈতিক ও অপ্রশাসনিক কর্মকাণ্ড অংশ নেওয়া, এগুলো হচ্ছে রাজনৈতিক। রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা, ষড়যন্ত্র করা না, হ্যাঁ, হাসো আবার মতো ষড়যন্ত্র না, ষড়যন্ত্র বাদ দিয়ে তোমার কি, যে তোমার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, অখণ্ডতা রক্ষার ভূমিকা রাখাই হচ্ছে মূলত একজন নাগরিকের রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। এর বাইরেও আরো কিছু কর্তব্য আছে, যেমন পরিবারের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে, যদিও এটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। এবং নিজ এলাকার উন্নয়নের প্রচেষ্টা চালানো, এটাও সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সচেষ্ট, এটা আমাদের রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। যদি এটা শান্তি নিরাপত্তা বজায় রাখে, এটা যদি রাষ্ট্রের জন্য হয় তাহলে, রাষ্ট্রের ক্ষেত্রে হয় তাহলে সেটা রাজনৈতিক, আর যদি পরিবার মানে সমাজের ক্ষেত্রে হয় তাহলে সেটা সামাজিক। ওকে, তাহলে রাষ্ট্রের জন্য হলে রাজনৈতিক, সমাজের জন্য হলে সেটা সামাজিক। অসহায়দের পাশে দাঁড়ানো, এটা নৈতিক কর্তব্য। নৈতিক কর্তব্য, আমাদের এই কর্তব্যের ধারণাটা গেল। এবার আসে হচ্ছে নাগরিক অধিকার কর্তব্যের মধ্যে সম্পর্ক। একটা ছাড়া আরেকটা পাওয়া যায় না, যার কারণে একই মুদ্রা রিপিট তোমরা রিডিং পড়বা। এটা থেকে একটা সিকিউ প্রশ্ন অনেক সময় থাকে, এই জন্য তোমরা এটা রিডিং পড়বা ভালো করে। এরপরে আসি হচ্ছে তোমার আমাদের সমাজের যেটা দেখো, আমার অধিকার অন্যের কর্তব্য এবং আমার কর্তব্য অন্যের অধিকার, একটা ছাড়া একটা হয় না। যে অধিকার ও কর্তব্যের উৎস রক্ষক সমাজ, যেটাই অধিকারের চর্চা করতেছে সমাজে, কর্তব্যের ধারণাও সমাজে, এই জন্য এটা রক্ষক এবং তোমার সমাজ। এরপর হচ্ছে কি রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক কি রয়েছে সম্পর্ক। দেখো, রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক, রাষ্ট্র নাগরিককে অধিকার দেয় আর নাগরিক কি, যে তার কর্তব্য পালন করে। তাহলে নাগরিক অধিকার পাওয়ার বিপরীতে কর্তব্য সম্পাদন করে, কিন্তু আসলে আমরা অধিকার পাচ্ছি কিনা, আমরা রাষ্ট্রের জন্য কর্তব্য সম্পাদন করতেছি কিনা। আমরা অধিকার তখনই পাবো যখন আমরা আমাদের যথাযথ কর্তব্য সম্পাদন করবো। আমরা আইন মানি না, কর দেই না, সরকারকে সহযোগিতা করি না, তাহলে রাষ্ট্র তো আমাকে সহযোগিতা করবে না, রাষ্ট্র আমাকে দিতে পারবে না। তো এই জন্যই হচ্ছে রাষ্ট্রের আইন মেনে চলাটাই প্রত্যেকটা নাগরিকের একটা রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। এরপরে আমরা মানবাধিকারের বিষয়ে চলে যাই। আজকে এই অধ্যায়ের মধ্যে একদম শেষ টপিক, এটা পরে আমরা শেষ করে দিচ্ছি। মানবাধিকার কি, মানবাধিকারের বিষয়ে আমি তোমাদেরকে সংক্ষেপে একটু লিখে দিই। যে অধিকারগুলো মানুষের বেঁচে থাকার জন্য আবশ্যক, সেগুলোই হচ্ছে মানবাধিকার। যে ইউডিএইচআর বলে একটা তোমার ঘোষণা, যেটা 1948 সালে যে তোমার 10 ডিসেম্বর দেওয়া হয়েছে। ইউডিএইচআর এর ফুল ফর্ম কি? ইউডিএইচআর এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল এখানে আছে, আমি না লিখি, ঠিক আছে, তোমাদেরকে এখানেই দেখাতে পারবো আমি। তো আগে আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে কি মানবাধিকারের ঘোষণা কখন হয়েছে। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বজনীন মানবাধিকার, অর্থাৎ সর্বজনীন মানে হচ্ছে ইউনিভার্সাল। এই যে ইউডিএইচআর বলছি, ইউডিএইচআর মানে হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করা হয়। জাতিসংঘ অনুমোদনের ফলে মানবাধিকারের বিষয়টি বিশ্ব সমাজে তাৎপর্যপূর্ণ হয়। এটা মানবাধিকারের সর্বজনীন ঘোষণা মানুষের বিভিন্ন ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের দেওয়া হয়।
এবং রুশুর একটা কথা আছে জানো, এই রুশুর কথাটা হচ্ছে এটাই, রুশু জ্যাজেক রুশু, একটু আগে আমি ওই যে রুশুর কথাটা হচ্ছে জ্যাজেক রুশু, এখানে নাম লেখা আছে যদিও বা। রুশু বলছে যে ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ জন্মগতভাবে স্বাধীন, সর্বত্র শৃঙ্খলিত। তার মানে আমরা জন্মগতভাবে স্বাধীন হলেও সব জায়গায় আমরা আইন মেনে চলি, এবং তার একটা অন্যতম আইন হচ্ছে মানবাধিকারের আইন। মানবাধিকারের যে ধারণা, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে তোমার মানুষ তার, হ্যাঁ, মানবাধিকারের সংজ্ঞা দিতে গিয়ে মানুষ তার জীবনের সুযোগ সুবিধা ভোগের দাবিদার, এবং যেগুলো ব্যতীত তার ব্যক্তিত্ব বিকশিত হয় না সেগুলোই মানবাধিকার। তাহলে মানুষ যে অধিকারগুলো ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হয় না সেগুলোকে আমরা বলি মানবাধিকার। আর নাগরিক অধিকার কোনগুলো? নাগরিক অধিকার হচ্ছে মানে যেটাকে আমরা বলি মৌলিক অধিকার। মৌলিক অধিকার হচ্ছে যে অধিকার ছাড়া মানুষের সুনাগরিক হওয়ার সুযোগ থাকে না, সেটা হচ্ছে কি তোমার মৌলিক অধিকার। আর মানবাধিকার কি? মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য যে অধিকারগুলো দরকার। তাহলে একটা হচ্ছে সুনাগরিক হওয়ার জন্য, সেটা হচ্ছে মৌলিক অধিকার। আর মানবাধিকার হচ্ছে কি? মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, মানুষ হিসেবে সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য যে অধিকার, সেগুলোকে বলে যে তোমার কি মানবাধিকার। তাহলে মানবাধিকারের বিষয়টা বুঝতে পারছো? তাহলে মানবাধিকারের বিষয়টা বুঝতে পারছো কিনা? মানবাধিকারের বিষয়টা মনে রাখবা। জাতিসংঘের ঘোষণায় আরো বলা হয়েছে কি, মানবাধিকার ভোগের ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখা হবে। তাহলে এখানে মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে একটু সম্পর্কের কথা বলছে। সম্পর্ক কি? যে তোমার এখানে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি মৌলিক অধিকার আর মানবাধিকার এক জিনিস না। একটা হচ্ছে মৌলিক অধিকার আর একটা হচ্ছে মানবাধিকার। মৌলিক অধিকারকে ফান্ডামেন্টালস রাইট বলা হয়। মৌলিক অধিকারকে কি বলা হয়? ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। আর অন্যদিকে মানবাধিকারকে বলা হয় হিউম্যান রাইটস। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর একটা হচ্ছে হিউম্যান রাইটস। তাহলে একটা হচ্ছে হিউম্যান রাইটস আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তাহলে হিউম্যান রাইটস কোনটা? হিউম্যান রাইটস হচ্ছে যেটা ইউনাইটেড নেশন বা জাতিসংঘ দেয়। আর মৌলিক অধিকার কোনটা? যেটা রাষ্ট্র দেয়। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে সব সময় মানবাধিকারের বিষয়টা যখনই আসবে তখন ইউএন এর কথা মনে রাখবা। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আমরা রাষ্ট্রের কথা মনে রাখবো। তাহলে মৌলিক অধিকার সারা পৃথিবীতে 30টা। কয়টা? সারা পৃথিবীতে 30টা মনে রাখবা। আবার বলছি 30টা 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 30টা। বুঝছো? এটা এমসিকিউতে আসবে আসবে এবং আসবে। মৌলিক অধিকার এমসিকিউতে আসবে, নয়তো জ্ঞানমূলকে আসবে। তাহলে মৌলিক অধিকার কয়টা? 30টা। তো মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য কোথায়? এই যে মানবাধিকারের কথা, মৌলিক অধিকারের হচ্ছে রাষ্ট্র দেয় আর মানবাধিকার দেয় হচ্ছে জাতিসংঘ। তাহলে দেখো, মৌলিক অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্রের সংবিধান, অপরদিকে মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ। তাহলে মৌলিক অধিকার হচ্ছে মানবাধিকারের পরিধি অনেক ব্যাপক। তাহলে মৌলিক অধিকারের পরিধি হচ্ছে সংকীর্ণ আর মানবাধিকারের পরিধি হচ্ছে ব্যাপক। মৌলিক অধিকারের পরিধি যেখানে নিজ রাষ্ট্রের সীমাবদ্ধ, সেখানে মানবাধিকার সারা বিশ্বব্যাপী। তাহলে কোনটা বিশ্বব্যাপী? এখানে বিশ্বব্যাপী হচ্ছে মানবাধিকারটা, আর ওটা হচ্ছে যে তোমার দেশভেদে আলাদা। তাহলে দেশে দেশে আলাদা হচ্ছে মৌলিক অধিকার, আর মানবাধিকার হচ্ছে একই রকম সারা পৃথিবীতে। মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে রাষ্ট্র। মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে রাষ্ট্র সংবিধান, অপরদিকে মানবাধিকারের রক্ষক হচ্ছে জাতিসংঘ, ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনই এগুলো রক্ষা করবে। মৌলিক অধিকারের বিকাশ লাভ করে রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে। রাষ্ট্রের যেভাবে চায় সেভাবে মৌলিক অধিকার নির্ধারণ করে। আর আন্তর্জাতিক মানবতার চেতনাবোধ থেকে এই মানবাধিকারের উৎপত্তি। মৌলিক অধিকার রাষ্ট্রীয় অধিকার, অন্যদিকে মানবাধিকার আন্তর্জাতিক অধিকার। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে রোহিঙ্গারা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? রোহিঙ্গারা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? তাহলে রোহিঙ্গারা যে অধিকার থেকে বঞ্চিত সেটা হচ্ছে মানবাধিকার থেকে বঞ্চিত। তাহলে তাদেরকে মানবাধিকার লঙ্ঘন করেই মূলত বার্মা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ মানবাধিকারের মধ্যে বলা হয়েছে যে কাউকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না। এটা মানবাধিকারে স্পষ্টতই বলা হয়েছে যে কাউকে জোর করে দেশ থেকে বিতাড়িত করা যাবে না। প্রত্যেকেরই নিজ দেশে বসবাসের অধিকার কি রয়েছে? নিজ দেশে বসবাসের অধিকার রয়েছে। বুঝতে পারছো? তো এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। যদি তোমরা মনে না রাখতে পারো, এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে। ঠিক আছে? অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে। ওকে, তোমরা অনেকেই আছো। আমি চেষ্টা করতেছি দ্রুত সময় শেষ করার জন্য। তো এটা হচ্ছে লাস্ট টপিক। তাহলে এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে। হ্যাঁ, আবার এটা থেকে প্রয়োগমূলক প্রশ্নও থাকতে পারে। যেমন ধরো রোহিঙ্গাদেরকে দিয়ে উদাহরণ দিল। রোহিঙ্গাদেরকে উদাহরণ দিল দেখি রোহিঙ্গারা একটা অধিকার থেকে বঞ্চিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেটা হচ্ছে কি ধরনের অধিকার? মানবাধিকার। এরপর 6 নম্বরে বলছে একটি রাষ্ট্রের স্বীকৃত মৌলিক অধিকার রাষ্ট্র অপেক্ষা ভিন্ন হতে পারে, কিন্তু জাতিসংঘভুক্ত সব রাষ্ট্রের মানবাধিকার হচ্ছে 30টি। আর বাংলাদেশের মৌলিক অধিকার কি কি? মৌলিক অধিকার হচ্ছে 26 থেকে 47 ক।
বাংলাদেশের সংবিধানের মধ্যে এগুলাই হচ্ছে মৌলিক অধিকার। আর মানবাধিকার হচ্ছে সারা পৃথিবীতে 30টি। কোনো ব্যক্তি নিজ রাষ্ট্রে নিরাপত্তা বোধ না করলে মানবাধিকারের যে মানে বলা হয়েছে কি অন্য যে কোনো রাষ্ট্রে সে আশ্রয় নিতে পারবে। তাহলে আমি যদি বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকায় যাই, আমেরিকা আমাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে না। কারণ কেন? মানবাধিকারের মধ্যে বলা আছে যে কেউ যদি তার নিজ দেশ ছেড়ে ইউএসএ তে বা যে কোনো দেশে, হ্যাঁ, অন্য দেশে চলে যায়, তাহলে সে তার দেশে জোর করে ফিরিয়ে নেওয়া যাবে না বা বাধ্য করা যাবে না। শেষ করে দিচ্ছি। এরপরে 8 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে কি মানবাধিকার অপেক্ষা মৌলিক অধিকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। অর্থাৎ মানবাধিকারের অপেক্ষা মৌলিক অধিকারগুলো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। যেমন ধরো আমাদের দেশে 26 থেকে 47 ক এগুলো স্পষ্টভাবে বলা আছে যে কি কি অধিকার নাগরিকরা পাবে। মৌলিক অধিকার অনেকটা সহজে কার্যকর করা যায়, কারণ শুধু দেশে মৌলিক অধিকার শুধু একটা দেশের মধ্যে কার্যকর করা যায় চাইলে। আর মানবাধিকার সারা পৃথিবীতে কার্যকর করা এত বেশি সহজ ব্যাপার নয়, কারণ হচ্ছে এটা বড় বিষয়। এবার আসি মানবাধিকারের বিষয়টা। মানবাধিকার জাতিসংঘ 1948 সালে 10ই ডিসেম্বর বিশ্ব মানবতার জন্য সর্বজনীন মানবাধিকার, যেটাকে আমরা বলছি ইউনিভার্সাল ডিক্লারেশন। তাহলে ইউডিএইচআর এর ফুল ফর্ম কি? ইউডিএইচআর এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই জন্য 10 ডিসেম্বরকে মানবাধিকার দিবস বলা হয়, মনে রাখবা। মানবাধিকারের ঘোষণার যে মানে একটি প্রস্তাবনা আছে, 30টি ঘোষণা আছে, মানে 30টি ধারা। এখানে বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বব্যাপী সকল মানুষের জন্য এটা প্রযোজ্য, জন্মসূত্রে প্রাপ্ত এবং বিলোপযোগ্য নয়। এবং হচ্ছে মানুষ জন্মগ্রহণ করলেই সাথে সাথে কি পেয়ে যায়? তাহলে মনে রাখবা, মানুষ জন্মগ্রহণ করলে সাথে সাথে সে মানবাধিকার পেয়ে যায়। কিন্তু জন্মগ্রহণ করার সাথে সাথে মৌলিক অধিকার পাওয়া যায় না। মৌলিক অধিকার পায় শুধুমাত্র নাগরিকরা। তাহলে মৌলিক অধিকার আর মানবাধিকার মধ্যে কিছুটা পার্থক্য আছে। ন্যায় বিচার, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, মত প্রকাশ, ধর্ম পালন এবং কর্মসংস্থানের অধিকার অন্তর্ভুক্ত। জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা, রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি ঊর্ধ্বে হচ্ছে এই মানবাধিকার। মানবাধিকারের 30টি ধারা এখানে অন্তর্ভুক্ত আছে। তোমরা চাইলে এগুলো রিডিং করতে পারো, এবং এটাও রিডিং করবে। এখানে এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? যেখানে সুশাসন নাই সেখানে কোনো মানবাধিকার থাকতে পারে না। আমাদের বলতে গেলে এই অধ্যায়টা আমাদের প্রায় শেষ। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে তোমরা কতটুকু কি করতে পেরেছো। এই অধ্যায়টা আমি তোমাদেরকে ফাইল সহ দিয়ে দিব। আমরা খুব শীঘ্রই 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে সিভিক্সের একটা কোর্স আমি শুরু করব। সিভিক্সের যেখানে তাদের বইও কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট তারা ক্লাসগুলো করবে, স্লাইডগুলো করবে এবং আমি যা দিব তাই পড়বে, হয়ে যাবে 26 ব্যাচের জন্য। আমি কারণ যেহেতু তাদের ফুল সিলেবাস, তারা শর্ট সিলেবাসের মতো এত সহজ হবে না তাদের জন্য। ফুল সিলেবাস এগুলো শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, যা পড়াচ্ছি সবই শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। ফুল সিলেবাসের জন্য সেটা বড় হবে, ঠিক আছে? তো তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে বলতে পারো, এবং তোমাদের যারা হচ্ছে মানে পড়তে চায় আর কি, তাদেরকে আমাদের বিষয়ে জানাতে পারো। এবং আমাদের 26 ব্যাচে অলরেডি অল সাবজেক্টের একটা কোর্স চলমান রয়েছে, যেটাকে আমরা বলছি গোল্ডেন ব্যাচ। হ্যাঁ, অনেকেই ক্লাস করেছো শেষ পর্যন্ত, ঠিক কতজন আছো আমি দেখতেছি না, তোমরা হয়তো আমার এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে মানুষেরা জন্মগতভাবে যে অধিকার পায় সেটা হচ্ছে মানবাধিকার, আর রাষ্ট্রের নাগরিক হিসেবে যা পায় সেটা হচ্ছে কি মৌলিক অধিকার, ঠিক আছে? ওকে, 26 ব্যাচের কে কে আসো? খুবই অল্প ফিতে আমি ওই কোর্সটা শুরু করব, এবং আমার ইচ্ছা আছে যে সবকিছু মানে এমন ভাবে পড়াবো যেন হচ্ছে তোমাদেরকে আমি ড্রাইভ লিঙ্ক দিব একটা, সেই ড্রাইভ লিঙ্ক গেলেই বুঝতে পারবো যে আসলে কতটা সহজ ভাবে সেটা পড়ানো হবে, ঠিক আছে? এইচএসসি 26। আচ্ছা ভাইয়া, ক্লাসটা ইউটিউবে দিয়ে ইউটিউবে দিতে সময় লাগবে, আজকে আপলোড করা যাবে না, ফেসবুক থেকেই করতে হবে। এবং যেটা বললাম যে 26 ব্যাচের ফুল সিলেবাস যেহেতু আচ্ছা, লোভ কাটানো স্যারের ডাক দেন, শুরু করে দেন। আচ্ছা, লাইভ কাটার দরকার নেই বলতেছো? আচ্ছা ঠিক আছে, বুঝছি। না না, লাইভ কাটতে হবে, কারণ এগুলো আলাদা ক্লাস, তো ঠিক আছে। ওকে, 83 জন আছে, তার মানে অনেক স্টুডেন্ট আছে এখনো। তো তোমাদের জুনিয়র যারা আছে সিভিক্স পড়তে চাচ্ছে, মেইনলি আমি রেসপন্সিবিলিটি নিয়েই হচ্ছে এটা পড়াবো, যার কারণে হচ্ছে তোমরা এটা খুব কি বলবো যে আমি সবকিছু হ্যান্ডেল করবো, যার কারণে তোমরা খুব ইজিলি সেটা প্রিপেয়ার করতে পারো তাদেরকে। এবং কারো আগ্রহ থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারো যে সিভিক্সের আগ্রহ আছে বা ইন্টারেস্টেড। টাকা বেশি হবে না, আমি যেহেতু আমি নিজের জায়গা থেকে চেষ্টা করবো তোমাদেরকে যাতে ইয়া করা যায়, অন্তত যাতে আমাদের কস্টিংটা ওঠে। হ্যাঁ, ওকে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। ইকোনমিক্সের ক্লাস শুরু হবে এখনই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া থাকবে। তোমরা নিঃসন্দেহে যারা ক্লাস করেছো তোমরা ভালো করবে ইনশাল্লাহ।
এই তোমাদেরকে একটা ইয়া দিচ্ছি, তোমাদেরকে একটা ইয়ার ফাইলের লিংক দিচ্ছি আমি, কেমন? তোমরা ওই হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছো তারা তো পাচ্ছই, সাথে আমি এখানেও দিচ্ছি, তোমরা এটা একটু কালেক্ট করে নাও। আমি এখনই তোমাদেরকে সেটা দিচ্ছি, ওখান থেকেই তোমরা হচ্ছে একদম সবকিছুই সুন্দরভাবে গোছালোভাবে পাবে, যেভাবে আমি সাজিয়েছি। ওইখানে সবগুলো হয়তো দেওয়া নাই, যা যা দেওয়া আছে আর কি। তোমাদেরকে আমি লিংক দিলাম, ড্রাইভ লিংক, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো এখনই। সেখানে ক্লাসগুলোও পাবে, শিটও পাবে এবং স্লাইডও পাবে, সব পাবে।